ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব ক্লাস 8 এর মডেল 2 এর কোশ্চেনগুলো। চলো প্রথম অঙ্কটি কি আছে দেখা যাক। দেখো প্রথম অঙ্কটি বলছে ছক কাগজে মূল বিন্দু স্থানাঙ্ক কত। তাহলে কি দেখো ছক কাগজে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা কি জানি 0,0। তাহলে এটা আর কিছু বোঝার নেই যে মূল বিন্দু স্থানাঙ্ক কত 0,0। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এক্স এর 8% সমান 64 হলে এক্স এর মান কত। তাহলে দেখো এটা কিভাবে করব, এক্স এর 8% সমান 64, তাহলে 8% যেহেতু 64, তাহলে 1% কত হবে 64/8, তাহলে সমান 8 হবে। তাহলে 1% যেহেতু এখানে বলেছে 8% 64, তার মানে কি আমরা এক্স এর মানটা যেহেতু পার্সেন্টেজ মানে 100তে বের করতে হয়, তাহলে এটা 100% সমান তাহলে কত হবে ইন্টু 100 সমান 800। তাহলে এক্স এর মান তাহলে কত হলো 800। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তাহলে দেখো এটা কিভাবে হবে, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ মানে কি 180 ডিগ্রি মাইনাস 90 সমান 90 ডিগ্রি। যেহেতু সম্পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। তাহলে আমরা 180 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে পেয়ে যাব আমরা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত। তাহলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, 360কে হচ্ছে বহিক কোণ দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো বহিক কোণ যেহেতু 60, তাহলে আমরা 360কে বহিক কোণ দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, দেখো 0 0 কেটে গেল আর 6 6 36, তাহলে সমান 6টি। তাহলে নেক্সট অঙ্ক দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণের অনুপাত 2:1 হলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ চেয়েছে, তাহলে এখানে এটা কিভাবে হবে দেখো, তাহলে হাইড্রোজেনের যেহেতু শতকরা পরিমাণ চেয়েছে, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহারটা আমরা বের করে নেব। তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার কি হবে, 2/2 + 1 মানে কি 2/3, 200 করে দেবো, যেহেতু 100%-এ আমরা বের করব, শতকরা পরিমাণ চেয়েছে, তাহলে 2/3 × 100। তাহলে আমরা এইটাকে কাটাকাটি করলে আমাদের কত হবে 66/2-3%। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট 2 এর দাগের 1 দেখো, ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে ডেটলের পরিমাণ 9 লিটার হলে জলের পরিমাণ কত। তাহলে দেখো এখানে জল ও ডেটলের পরিমাণ ওর পরিমাণের অনুপাত 5:1। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে দেখো, তাহলে দেখো জল ইস টু ডেটল 5:1, তাহলে ডেটলের পরিমাণ বলা আছে কি 9 লিটার। তাহলে জলের পরিমাণ কত হবে, 9 × 5 সমান 45 লিটার। যেহেতু 9 লিটার হচ্ছে ডেটল, তাহলে হচ্ছে জলটা এর 5 গুণ হবে, যেহেতু 5:1টা এদের অনুপাত, তাহলে 5 গুণ হয়েছে, ওই জন্য 5 × 9, তাহলে 45 লিটার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক, যে পরিমাণ খাবারে 12 জনের 10 দিন চলে, সেই পরিমাণ খাবারে 24 জনের কতদিন চলবে। দেখো তাহলে আমাদের কতদিন চেয়েছে, তাহলে এটা দিনটা শেষে বসবে আর জন সংখ্যাটা সামনে বসবে। দেখো 12 জনের 10 দিন চলছে, তাহলে 24 জনের কত চলবে। তাহলে আমরা যদি জন সংখ্যা বাড়াই তাহলে আমাদের কি হবে, দিন সংখ্যা কমে যাবে। তাহলে এটা তো ব্যস্ত সম্পর্ক, তাহলে সমস্যাটি হলো ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, এটা ঠিকই থাকে। তাহলে এটা 12/24 × 10, মানে এটা সোজাই বসে, মানে 12টা উপরে বসবে 24টা নিচে বসবে। তাহলে এখানে দেখো 12/24 ইন্টু উপরে যে এটা চেয়েছে সেইটা পাশে গুণ হয়ে বসে যাবে, দেখো × 10। তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে 5 দিন। দেখো এখানে কাটাকাটিটা হয়েছে, তাহলে 5 দিন। নেক্সট কি বলছে চলো দেখা যাক, নেক্সট বলছে AB²C AB² BC এর লসাগু ও গসাগু নির্ণয় করো। তাহলে চলো এর লসাগু গসাগুটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো AB² C সমান কি, আমরা এটাকে ভেঙে লিখতে পারি A ×
বি স্কোয়ার মানে কি দুটো বি, তাহলে বি ইন্টু সি। আবার এ বি সি স্কোয়ার মানে কি এ ইন্টু বি ইন্টু আবার দুটো সি, সি ইন্টু সি। আবার দেখো এ স্কোয়ার বি সি মানে কি এ ইন্টু বি ইন্টু সি, দুটো এ। তাহলে নির্ণেয় গসাগু। গসাগু কি হয়, যেটা দুটোতেই কমন আছে। তাহলে দেখো এটা সবেতেই আছে, আবার বিটাও সবেতে আছে, আবার সিটাও। তাহলে আমাদের গসাগু কত হবে, এ বি সি। আর লসাগু কি হয়, এটা হাইয়েস্ট পাওয়ার সেটা হয়। তাহলে দেখো হাইয়েস্ট পাওয়ার কি আছে, বি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে। তাহলে লসাগু কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। নেক্সট অঙ্ক 4 অঙ্কটা দেখো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত। তাহলে এটা কি আমরা জানি, দেখো এটা কিছু না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা দিয়েছে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত হবে, এম প্লাস এন এম মাইনাস বি। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো আমাদের অন্তঃকোণ যেহেতু বলেছে, দেখো আমাদের এখানে অন্তঃকোণ বলেছে কত, 144 ডিগ্রি। তাহলে এটা 144 হবে। তাহলে দেখো এটা যদি 144 ডিগ্রি হয়, অন্তঃকোণ যেহেতু 144 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত, 144 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। 180 থেকে আমরা যদি 144 বাদ দিই, তাহলে আমাদের কত হবে, 36 ডিগ্রি। আর আমরা কি জানি যে বহিঃকোণকে 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করলে আমাদের বাহুর সংখ্যা বের হয়ে যায়। তাহলে এটা দেখো, এটা কাটাকাটি করলে আমাদের হচ্ছে 10, তার বহিঃকোণ দিয়ে 360কে ভাগ করা হয়েছে, তাহলে আমাদের বাহুর সংখ্যা বেড়ে গেল। তাহলে বাহুর সংখ্যা হলো 10টি। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি সমান এসি এবং বহিঃকোণ কোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে কোণ এবিসি সমান কত। চলো এটা কিভাবে হবে দেখি। কোণ এবিসি দেখো, এর বহিঃকোণ কত, 12 ডিগ্রি। তাহলে এর অন্তঃকোণটি কত হবে, দেখো 180 মাইনাস 112, তাহলে 68 ডিগ্রি হবে। তাহলে দেখো যেহেতু অন্তঃকোণে 68 ডিগ্রি, আর এখানে বলা আছে দেখো এবি আর এসি সমান, বিসি আর হচ্ছে এসি সমান, দেখো বিসি আর এসি সমান। তাহলে যেহেতু বিসি আর এসি সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো দেখো, বিপরীত কোণগুলোও সমান হয়, সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে বিসির বিপরীত কোণ কি, এ কোণ, আর এসির বিপরীত কোণ এই বি কোণ। তাহলে বি কোণ আর এ কোণ আমাদের সমান হবে। তাহলে বি কোণ আর এ কোণ যদি সমান হয়, তাহলে আমরা এখান থেকে কিভাবে করতে পারি দেখো। তাহলে আমরা কি জানি যে বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়। তাহলে বহিঃকোণ মানে কি, অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফল, আর বিপরীত কোণ দুটোর মান তো সমান। তাহলে আমরা যদি 112কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এর মানটা জানতে পারবো। তাহলে 112/2, তাহলে 56 ডিগ্রি। অতএব কোণ এবিসি সমান 56 ডিগ্রি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তাহলে আমাদের এখানে সময় চেয়েছে। তাহলে এটা কিভাবে হবে দেখো। তাহলে প্রথমে হবে পাম্পের ক্ষমতা, এর একক হচ্ছে অশ্ব ক্ষমতা, আর জলের পরিমাণ তাহলে হচ্ছে এটা লিটার, আর সময় ব্র্যাকেটে ঘন্টা। তাহলে আমাদের হচ্ছে প্রথমে কি আছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে আমাদের কি চেয়েছে, যে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 63,000 লিটার জল কত সময় ধরে তুলবে। তাহলে এখানে দেখো কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটি ঠিক রেখে এই দুটোর সাথে সম্পর্ক দেখতে হবে, যেটা চেয়েছে তার সাথে প্রথমটার সম্পর্ক। আবার দ্বিতীয়বারে এটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে, রেখে এই দুটোর সাথে সম্পর্ক দেখতে হবে। তাহলে দেখো পাম্পের ক্ষমতার সাথে আমাদের সময়টা কি সম্পর্ক, তার জন্য আমাদেরকে জলের পরিমাণটাকে ঠিক রাখতে হবে। দেখো জলের পরিমাণটাকে ঠিক রাখলে দেখো পাম্পের ক্ষমতা আর
পাম্পের ক্ষমতা যদি বাড়ে তাহলে কি হবে, সময় কমবে, তাহলে এটি ব্যস্ত সম্পর্ক। তাহলে অশ্ব ক্ষমতা মানে পাম্পের ক্ষমতা আর সময়ের সাথে এটা ব্যস্ত সম্পর্ক। আর নেক্সটটা দেখো, যদি আমরা পাম্পের ক্ষমতাটাকে যদি স্থির রাখি তাহলে জলের পরিমাণের সাথে সময় কি হবে, তাহলে যদি জলের পরিমাণ যদি বাড়ে তাহলে আমাদের সময়ও বাড়বে, আবার জলের পরিমাণ যদি কমে তাহলে আমাদের সময়ও কমবে। তাহলে এটি কি সম্পর্ক, এটি সরল সম্পর্ক। তাহলে ব্যস্ততে কি হয় দেখো, এটা ঠিকই থাকে, মানে 5টা উপরে হবে 7টা নিচে বসবে। আর হচ্ছে যেহেতু এটা সরল সম্পর্ক তাহলে এটা 63,000টা উপরে হবে আর হচ্ছে 36,000টা নিচে হবে, ইন্টু আর সময়টা ইন্টু পাশে গুণ হয়ে যাবে, ইন্টু 8 হয়ে যাবে। দেখো এখানে সময়টা কিভাবে বের করেছি, তাহলে নির্ণয় সময় সমান কত, 5-এর 7, দেখো এটা ঠিকই আছে, উপরে 5 নিচে 7, আর ইন্টু 63,000টা উপরে 36,000টা নিচে আর ইন্টু 8 সমান। তাহলে কাটাকাটি করলে দেখো এই 3টে শূন্য কেটে গেল, দেখো। আর এখান থেকে এই 7 9 63 আর 4 9 36, আবার এখান থেকে এই 7 কেটে গেল, আবার এখানে 4 দুগুণে এটা 8, তাহলে আমাদের 5 দুগুণে 10 ঘন্টা অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে আমাদের এখানে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল চেয়েছে, তাহলে এটা কিভাবে করবো দেখা যাক। তাহলে আমরা ধরে নেবো কি যে বিদ্যুৎ বিলের পরিমাণ সমান x টাকা, তাহলে আমাদেরকে x টাই বের করতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু বলেছে x এ ছাড় দেয় 15%, তাহলে x এর 15% সমান কত, 54 টাকা ছাড় পায়, তাহলে x ইন্টু 15 সমান 54, তাহলে x ইন্টু 15% মানে কি 15/100, তাহলে x ইন্টু 15/100 সমান কত 54, তাহলে x ইন্টু 15 সমান কত 54 ইন্টু 100, তাহলে x সমান কত 54 ইন্টু 100/15, তাহলে x সমান কত 360 টাকা। তাহলে অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ কত আমাদের 360 টাকা। নেক্সট অঙ্ক চলে দেখি। নেক্সট অঙ্ক দেখো, এক প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণ 3:1, এই শরবতের কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, মোট শরবতের পরিমাণ x, মোট শরবতের পরিমাণ যেহেতু x, তাহলে আমাদের এখানে সিরাপ আছে কত, তাহলে আমাদের এখানে অনুপাতটা বলেছে কত 3:1, তাহলে দেখো আমাদের এখানে অনুপাতটা কত বলেছে দেখো 3:1, শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:1, তাহলে শরবতটা আমরা x ধরে নিয়েছি, তাহলে আমরা তাহলে x পরিমাণ শরবতে সিরাপের মানটা বের করবো, আবার x পরিমাণ শরবতে জলের পরিমাণটা বের করবো। দেখো তাহলে মোট শরবতের পরিমাণ যেহেতু x ধরে নিয়েছি, তাহলে সিরাপ আছে বের করতে গেলে কি করতে হবে না x ইন্টু 3/4 করতে হবে, তাহলে 3:2 যেহেতু 1 আছে তাহলে সিরাপের আনুপাতিক ভাগ আর 3/4 আর ইন্টু x মানে মোট পরিমাণ শরবত দিয়ে আমরা যদি গুণ করি তাহলে সিরাপ আছে কত জানতে পারবো, আবার জল আছে কত কি x ইন্টু 1/4, যেহেতু 3:1, 1টা হচ্ছে জলের অনুপাত, তাহলে 1/4 জলের আনুপাতিক ভাগ আর 1/4, তাহলে x ইন্টু 1/4, তাহলে জল আছে x ইন্টু 1/4। আবার এখানে দেখো বলা হয়েছে যে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। তাহলে আমরা এখানে ধরে নেব, দেখো ওই অংশ শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে দেখো ওয়াই পরিমাণ শরবতে সিরাপ আছে, যেহেতু এক্স পরিমাণ শরবত থেকেই ওয়াই পরিমাণ শরবত এক্স পরিমাণ সিরাপ থেকেই ওয়াই পরিমাণ সিরাপ যেহেতু তুলে নেওয়া হয়েছে, তাহলে তাহলে অনুপাতটা এখানে একই থাকবে, ওয়াই পরিমাণ শরবতেও ওয়াই পরিমাণ সিরাপেও অনুপাত হবে কি 3:1, তাহলে এখানে এর আনুপাতিক ভাগ হারটা একই থাকবে। আবার ওয়াই পরিমাণ শরবতে সিরাপের পরিমাণ জানতে গেলে কি করতে হবে দেখো, ওয়াই ইন্টু 3/4 করতে হবে, যেইভাবে আমরা x ইন্টু 3/4 করেছিলাম ঠিক একইভাবে y ইন্টু 3/4। আবার y পরিমাণ শরবতে জল আছে বের করতে গেলে y ইন্টু 1/4 করতে হবে, মানে y/4 মানে এখানে 3y/4। তাহলে এবার দেখো বাকি সিরাপ আমরা কিভাবে বের করব, দেখো বাকি সিরাপ বের করতে গেলে কি করতে হবে দেখো,
মোট হচ্ছে এক্স পরিমাণ শরবতে সিরাপের পরিমাণ মাইনাস ওয়াই পরিমাণ শরবতের সিরাপের পরিমাণ। তাহলে যেহেতু ওয়াই পরিমাণ তুলে নেওয়া হয়েছে, তাহলে এই সিরাপ থেকে এই ওয়াই পরিমাণের শরবতের সিরাপ তুলে নিলে আমরা বুঝতে পারবো যে বাকি কত সিরাপ আছে। তাহলে দেখো বাকি সিরাপ হচ্ছে 3x/4, মানে এটা দেখো 3x/4, আর এখান থেকে 3x/4 মাইনাস 3y/4। তারপর এখানে হচ্ছে ওয়াই পরিমাণ শরবতের সিরাপ, এটা মাইনাস করেছে করতে এখানে ভগ্নাংশের খালি আমরা এখানে বিয়োগ করে এখানে বসিয়ে রেখেছি। আবার এখানে জল আছে কি x/4, মানে দেখো জল আছে কত x পরিমাণে x/4, আবার y পরিমাণে জল আছে কত y/4। এইখানে একটা জিনিস হয়েছে দেখো x/4 মাইনাস y/4 মানে বাকি জল, কিন্তু আবার বলা আছে যে ওয়াই পরিমাণ শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হয়েছে। তাহলে কি আবার ওয়াই পরিমাণে জল ঢালা হয়েছে, তাহলে এখানে ওই জন্য আমরা ওয়াইটা একবারেই যোগ করে দিয়েছি, যেহেতু ওয়াই পরিমাণ ফের জল ঢালা হয়েছে। তাহলে কি এখান থেকে বাকি জল x-4 মাইনাস y/4, আবার ওয়াই পরিমাণ জল, তাহলে ওয়াই পরিমাণ জলটা ওই জন্য এর সাথে অ্যাড হয়ে গেছে। এখান থেকে এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করলে দেখো এটা 4, নিচে লসাগু 4 আসবে, আর x মাইনাস ওয়াই প্লাস মানে 4y, তাহলে এটাকে আমরা মোট তাহলে জল এত, আবার সমান এখান থেকে এটা কত হচ্ছে x প্লাস 3y/4, এখান থেকে y বিয়োগ করলে 3y। তাহলে শর্ত অনুযায়ী আমাদের কি বলেছে দেখো, তাহলে বলেছে যে এখানে কি বলা আছে দেখো, লাস্টে বলা আছে যে এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। দেখো এখানে বলা আছে জল ও সিরাপ, আর এখানে প্রথমে বলা ছিল সিরাপ ও জল, এই জায়গাটাই এটা উল্টো করে দেওয়া আছে। দেখো জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। তাহলে এখানে যেহেতু বলেছে জল ইস টু সিরাপ, আর আমরা ওখানে করছিলাম কি সিরাপ ইস টু জল, তাহলে আমাদের এখানে 2:1 করলে হবে না, 1:2 করতে হবে। দেখো এখানে তাহলে এই সিরাপ আর এই জল, তাহলে 3x মাইনাস 3y/4 আর x প্লাস 3y/4, 3x মাইনাস 3y/4 আর x প্লাস 3y/4 ইস টু x প্লাস 3y/4 সমান কি 1:2। তাহলে এখান থেকে দেখো কি করা হয়েছে, তাহলে এইটা মানে কি ইস টু মানে ভাজিতক, তাহলে এখানে এটা গুণে উল্টে গেছে, দেখো 4টাও পড়ে চলে গেছে, আর x প্লাস 3yটা নিচে চলে এসছে, 3x মাইনাস 3y/4 ইন্টু 4/x প্লাস 3y সমান কি আমাদের 1/2। এখান থেকে দেখো কি করেছে, এইখান থেকে 4 কেটে গেল, 4 কেটে গেলে থাকলো কি ওপরে 3x মাইনাস 3y বাই x প্লাস 3y সমান কি 1/2। এখান থেকে কোনাকুনি গুণ হয়েছে, দেখো এই 2টা এই 3-এর সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণে 6x আর মাইনাস 3 দুগুণে 6y সমান কি x প্লাস 3y। এখান থেকে x গুলোকে একদিকে করা হয়েছে, y গুলোকে একদিকে করা হয়েছে, দেখো এখানে 6x আর এখানে মাইনাস 3y, আবার 6x মাইনাস x, এই এক্সটা দিকে গেলে মাইনাস x, এখান থেকে 3yটা হচ্ছে এখানে আছে, আর এখানে মাইনাস 6yটা দিকে গেলে প্লাস 6y। তাহলে এখান থেকে কি পাওয়া গেল দেখো এখান থেকে তাহলে 5x সমান 9y, তাহলে এখান থেকে 9y সমান 5x লিখতে পারি আমরা, এটাকে করিয়ে লেখা যায়। তাহলে y সমান কত 5x/9, তাহলে y সমান কি 5/9 ইন্টু x। তাহলে ওয়াইটা আমাদের সমপরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে কত মানে ওয়াই অংশ তুলে নিয়ে ওয়াই পরিমাণ জল ঢালা হয়েছে, তাহলে আমাদের মোট পরিমাণ ছিল x, আর এখান থেকে 5/9 অংশ তাহলে তোলা হয়েছে, তাহলে অতএব কি 5/9 অংশ তুলে নেওয়া হয়েছে। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। আমি, আমার দাদা ও আমার দিদি 3জন মিলে বাড়ির জানালাগুলি রং করব। দেখো আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12 দিনে, 4 দিনে ও 6 দিনে করতে পারি। আমরা 3জনে যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো। চলো এটা কিভাবে করতে হবে দেখি। তাহলে দেখো এখানে দাদা একদিনে কাজ করবে কত 1/12 অংশ, যেহেতু দাদা 1 অংশ কাজ করে 12 দিনে, তাহলে একদিনে করবে কত 1/12 অংশ। আবার দিদি একদিনে কাজ করবে কত 1/4 অংশ। আবার আমি কাজ করবো কত 1/6 অংশ। তাহলে একদিনে আমরা 3জনে মোট কত কাজ করবো, তাহলে এই 3টিকে আমাদেরকে যোগ করে দিতে হবে, 1/12 যোগ 1/4 যোগ 1/6, তাহলে 1 যোগ 3 যোগ 2, এখান থেকে এটা লসাগু করলে 12, তাহলে এটা হচ্ছে 1 যোগ 3 যোগ 2 হয়ে গেল, তাহলে আমাদের কথা হলো 6/12। তাহলে 3জনে একত্রে 1/2 অংশ কাজ করতে পারি একদিনে, যেহেতু এখানে এটা 6 আর 12 কাটাকাটি করলে কথা হচ্ছে 1/2, দেখো
6 দুগুণে 12, তাহলে এটা 1-এর 2। তাহলে আমাদের 3 জনে একত্রে 1-এর 2 অংশ কাজ করতে পারি কত দিনে? না, 1 দিনে। তাহলে 1 অংশ কাজ করতে পারবো কত দিনে? 1/1-এর 2, তাহলে সমান 1 × 2-এর 1 সমান 2 দিনে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 2 দিনে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলো কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, নিচের ছকের তথ্যগুলি চিত্র ছক কাগজে তৈরি করো ও লেখো চিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে এখানে কি বলা আছে দেখো, পেন্সিলের সংখ্যা আর পেন্সিলের দাম। তাহলে 3টে পেন্সিলের দাম 6 টাকা, 5টার দাম দেখো 10 টাকা, আর 7টার দাম 14 টাকা, আর 8টার দাম 16 টাকা। তাহলে এটা কিভাবে করবে দেখো, তাহলে আমাদেরকে এটা গ্রাফ কাগজে করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা ধরে নেবো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান কি একটি পেন্সিল, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু মানে 1 টাকা। আমরা এটা সেমই রেখে দেবো যেমন আছে। তাহলে আমাদের পয়েন্টগুলো, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট। তাহলে আমাদের এখানে বলা ছিল দেখো কত পয়েন্টগুলো, যেহেতু বলা ছিল 3, 6, মানে 3,6, একটা পয়েন্ট 3,6, একটা 5,10, একটা 7,14, একটা 8,16। তাহলে চলো গ্রাফ কাগজে আমরা দেখি। তাহলে দেখো প্রথমে আমরা কেটে নিয়েছি, প্রথমে আমাদেরকে কেটে নিতে হবে কি এক্স অক্ষ, আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এদিকে হচ্ছে প্রথমে আমাদের কি আছে পেন্সিলের সংখ্যা, তাহলে পেন্সিলের সংখ্যাটা আমাদের এক্স অক্ষ, আর পেন্সিলের দাম ব্র্যাকেটের টাকা এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে দেখো এখানে প্রথম পয়েন্টটা আমাদের কত ছিল, দেখো প্রথম পয়েন্ট আমাদের 3,6। তাহলে আমরা এখানে 3,6টা দেখবো। তাহলে এখান থেকে দেখো কটা, 1, 2, 3, আর ওপরে হচ্ছে 6, এখানে 5, এখানে 6। তাহলে এখানে আমরা পয়েন্ট করে গোল দাগ দিয়ে দেবো। আবার এখানে তাহলে পয়েন্টটা লিখে দেবো, এ তাহলে কত 3,6। আবার নেক্সট পয়েন্ট কত ছিল 5,10। তাহলে এখানে দেখো এটা এখান পর্যন্ত 5, আর ওপরে এখানে 10। তাহলে নেক্সট এই পয়েন্ট দিয়ে গোল করে দেবো। তাহলে এটা আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 5,10। আবার নেক্সট কত ছিল 7,14। তাহলে এখান থেকে 5, 6, 7, আর ওপরে 14, এখানে 10, আর ওপরে 4, এখানে 4। তাহলে এটা গোল দাগ করে দেবো। আবার নেক্সট কত ছিল 8,16। এখানে দেখো এটা হচ্ছে আমাদের এখানে 8, আর এখানে হচ্ছে 15, 16। এখানে গোল দাগ করে দেবো, দিয়ে পয়েন্টটা লিখে দেবো, দিয়ে এই দাগ এই পয়েন্টগুলোকে যোগ করে দেবো। দেখো স্কেলের সাহায্যে খালি জুড়ে দেওয়া হয়েছে, দিয়ে একটা আমরা সরল রেখা পেয়েছি। তাহলে যেহেতু আমরা এটা সরল রেখা পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এটি রৈখিক। তাহলে দেখো যেহেতু বিন্দু চারটি কি আছে একই সরল রেখায় অবস্থান করছে, সুতরাং কি লেখচিত্রটি রৈখিক। আচ্ছা, নেক্সট অঙ্ক চলো কি আছে দেখি। নেক্সট অঙ্ক দেখো আমাদের কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথমে কি আছে x⁶ মাইনাস y⁶। চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো x⁶ মাইনাস y⁶ সমান কি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো x³ এর হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। দেখো উপরে পাওয়ারগুলো যদি গুণ করি তাহলে 3 গুণে 6, আমাদের 6 মিলছে। তাহলে x³ স্কোয়ার, আর মাইনাস এটাকেও লিখতে পারি y³ স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে a প্লাস বি, a মাইনাস বি আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের a, এটা b। তাহলে x³ প্লাস y³ ইন্টু x³ মাইনাস y³, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার এখান থেকে দেখো এইটা x³ প্লাস y³ কে এর সূত্রটা আমরা বসিয়েছি, আর x³ মাইনাস y³ এর সূত্র বসানো হয়েছে। দেখো x³ প্লাস y³ এর সূত্র কি x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। আবার এটা কি x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার সমান কি x প্লাস y ইন্টু x মাইনাস y। x প্লাস y x মাইনাস yটাকে একদিকে আনা হয়েছে, আর x স্কোয়ার প্লাস xy মাইনাস y প্লাস y স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ারটাকে একদিকে রাখা হয়েছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্ক চলো কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ 2-এরটা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে এটা আমরা কিভাবে করবো দেখি। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 সমান a প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে দেখো আমরা 5টাকে কমন নিয়ে নিতে পারবো, 5 ইন্টু, তাহলে দেখো এখানে a প্লাস বি
দেখো চিহ্নটাও মিলছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই প্লাস বি কমন নিয়ে নিলাম আর প্লাস 6 পড়ে থাকলো। এখান থেকে কি করছি না, এইখানে দেখো আমরা খালি জাস্ট এ প্লাস বি কে এক্স ধরে নিচ্ছে। এখানে দেখো এ প্লাস বি এক্স, কারণ এখানে দেখো এ প্লাস বি আছে, আবার এখানেও এ প্লাস বি আছে, তাহলে এখানে যদি এ প্লাস বি কে এক্স ধরে নিই তাহলে এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এইটাকে আমরা দেখো 3 দুগুণে 6 যদি মিলাই তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। দেখো 3 দুগুণে 6 আর এখানে যোগ করলে 5 মিলছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এখান থেকে দেখো এক্স কমন নিলে এক্স মাইনাস 3 থাকলো, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে এখান থেকে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এইটা এবার দেখো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এখানে আমরা তো এক্স এর মানটাকে বসিয়ে দিতে পারবো। এক্স এর মান আমাদের এ প্লাস বি ছিল, তাহলে এক্স এর মান কি এ প্লাস বি মাইনাস 3 এ প্লাস বি মাইনাস 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার। 5 এর দাগের একটা দেখো কি বলেছে, গসাগু নির্ণয় করো। তাহলে দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, আর কি আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। চলো গসাগুটা কিভাবে হচ্ছে আমরা দেখি। তাহলে দেখো প্রথম সংখ্যামালা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা কি করেছি দেখো, এ স্কোয়ার প্লাস এই 2abটাকে এদিকে একদিকে এনেছি আর প্লাস বি স্কোয়ারটাকে রেখে দিয়েছি আর মাইনাস সি স্কোয়ারটাকে একদিকে এনেছি। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিয়েছি আর মাইনাস সি স্কোয়ার। আবার এইটা দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি হয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দ্বিতীয় সংখ্যামালা দেখো কি আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। তাহলে এখান থেকে দেখো যেহেতু 2ca আছে মানে সি এ, তাহলে আমরা সি আর এ কে দু সাইডে রাখবো আর 2c কে মাঝখানে ঢুকিয়ে দেবো। দেখো সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, আর বি স্কোয়ারটাকে একদিকে নিয়ে যাবো মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে দেখো এটা তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এটাও এ প্লাস বি এ মাইনাস বি করে দেবো। দেখো এটা আমাদের পুরোটাই, এটা বি এ মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে দেখো সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি। তাহলে এইখান থেকে আমরা এটাকে এ প্লাস বি এ মাইনাস এ প্লাস বি প্লাস সি করে লিখতে পারি ঘুরিয়ে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। আবার দেখো আমাদের 3 নম্বর সংখ্যামালা কি আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে এখান থেকে দেখো 2bc, তাহলে বি আর সি কে দু সাইডে রাখবো আর 2bcটাকে আমরা এখানে মাঝখানে নিয়ে আসবো। দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারটাকে এক সাইডে করে দেবো। দেখো মাইনাস এ স্কোয়ার, এটাও একইভাবে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। এখান থেকে বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখান থেকে এটা আমরা ঘুরিয়ে ঠিক করে লিখে দেবো এ প্লাস বি প্লাস সি আর ইন্টু এ বি প্লাস সি মাইনাস এ। এবার দেখো নির্ণয় গসাগু সমান কি হবে, তাহলে দেখো যেটা হচ্ছে সবতে হচ্ছে তিনটেতেই কমন আছে। দেখো এ প্লাস বি প্লাস সি, দেখো এখানেও এ প্লাস বি প্লাস সি আর এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি, আর এইগুলো দেখো সব আলাদা আলাদা আছে। তাহলে এ প্লাস বি প্লাস সিটাই কমন আছে, তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। চলো নেক্সট তাহলে আমাদের কি আছে দেখি। নেক্সট বলছে যে 5 থেকে 2 দেখো লসাগু নির্ণয় করো। এটা আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে। কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার আর দেখো 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। তাহলে এইটাকে আমাদের লসাগু করতে বলেছে। চলো লসাগুটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো প্রথম সংখ্যামালা আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। এখান থেকে দেখো কি করব এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, তাহলে এইটা খালি মাইনাস 2xy আমাদের এখানে নেওয়া হয়েছে। মাইনাস 2xy নিলে আমরা দেখো এই মাইনাস xy পাবো, এখান থেকে এইটা বিয়োগ হয়ে গিয়ে
এখানে শুধু একটা মাইনাস এক্স ওয়াই থাকবে, মাইনাস টু এক্স ওয়াই থেকে এক্স ওয়াই যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে একটা এক্স ওয়াই থাকবে, আর মাইনাস টু ওয়াই স্কোয়ার যেমন আছে সেরকমই রেখে দেবো এখান থেকে। তাহলে দেখো এক্স কমন আসলে এক্স মাইনাস এক্স কমন এসে গেছে টু ওয়াই। আবার এখান থেকে যদি ওয়াই কমন আসে, দেখো এক্স থাকলো আর মাইনাস এখান থেকে একটা ওয়াই কমন এসে গেছে, তাহলে থাকবে মাইনাস টু ওয়াই, আর প্লাস মাইনাস আমাদের মাইনাস চিহ্ন মিলছে, তাহলে এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার নেক্সট সংখ্যামালা কি আছে দেখো, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস, তাহলে আমরা এখান থেকে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই করতে পারি, করলে দেখো এইটা মাইনাস ফাইভ এক্স ওয়াই মিলবে, তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আর প্লাস টু ওয়াই স্কোয়ারটা যেমন আছে সেরকম রেখে দেবো। তাহলে মাইনাস টু প্লাস টু ওয়াই স্কোয়ার থেকে গেল, এখান থেকে আবার দেখো কি কমন আসছে, টু এক্স কমন আসছে, তাহলে টু এক্স যদি কমন থাকে এখানে আমাদের একটা এক্স পড়ে থাকবে, আর মাইনাস টু এক্স কমন থাকলে একটা টু আর ওয়াই টু ওয়াই পড়ে থাকবে। আবার এখানে দেখো মাইনাস এক্স ওয়াই থেকে মাইনাস ওয়াইটা যদি কমন নিই, তাহলে আমাদের এইখানে একটা এক্স পড়ে থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর টু ওয়াই থেকে ওয়াই কমন নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে মাইনাস টু ওয়াই। আবার এখান থেকে দেখো এটা তাহলে কি হবে, এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস টু ওয়াই, এখান থেকে এক্স মাইনাস টু ওয়াই আর বা এক্স টু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এইটা হয়ে গেল। আবার নেক্সট সংখ্যামালা কি আছে দেখো, টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো কি হবে, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এই এক্স ওয়াইটাকে আমরা মাইনাস এক্স ওয়াই টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই লিখলে দেখো এক্স ওয়াই পেয়ে যাবো আমরা এখান থেকে। এটা বিয়োগ হয়ে গেলে শুধু আমাদের একটা এক্স ওয়াই থাকবে, তাহলে এখান থেকে একটা এক্স ওয়াই আসলো, আর মাইনাস ওয়াই স্কোয়ারটা যেমন আছে সেরকমই রেখে দেবো। আবার এখানে দেখো তাহলে এখান থেকে টু এক্স স্কোয়ার থেকে টু এক্স কমন নিলে আমাদের একটা এক্স থাকবে, এখান থেকে টু এক্স কমন হয়ে গেলে ওয়াই থাকবে। আবার এইখান থেকে দেখো মাইনাস ওয়াই কমন আসবে, মাইনাস ওয়াই যদি কমন আসে এখানে একটা এক্স থাকবে, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর ওখান থেকে একটা ওয়াই কমন নিলে কি থাকবে, একটা ওয়াই থাকবে। আবার এখান থেকে দেখো টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার নির্ণয় লসাগু তাহলে আমাদের কি হবে, হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে সেটা আমাদের নির্ণয় লসাগু হয়। দেখো এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এর হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার নেই, তাহলে টু এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমাদের এখানে একটা টু এক্স মাইনাস ওয়াই আসবে। দেখো এখানে লাস্টে গুণ মানে যে কোনোভাবে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই। আবার দেখো এক্স প্লাস ওয়াই দেখো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এর পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে শুধু, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই আসছে, আর আমাদের আছে কত এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এক্স মাইনাস টু ওয়াই, তাহলে এখানে দেখো এখানেও আছে কত এক্স মাইনাস টু ওয়াই, তাহলে আমাদের একটা এক্স মাইনাস টু ওয়াই হলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস টু ওয়াই আর টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের নির্ণয় লসাগু। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 6 দাগের আগেরটা, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে প্রমাণ করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা প্রমাণ করতে বলেছে। আর এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এম দেওয়া আছে, চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই কত আছে এম, এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান আমরা কত করতে পারবো, দেখো এম এক্স ওয়াইটাতে নিচে চলে আসবে, এটা এখানে হচ্ছে গুণে আছে, এখানে এদিকে সমানের এদিকে আসলে ভাগে হয়ে যাবে, তাহলে এম বাই এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা কত পেলাম, এম বাই এক্স ওয়াই। আবার দেখো এম এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম, মানে এম সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম মানেও যা, আর এম মানেও এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এম সমান এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আবার দেখো আমাদের কি চেয়েছিল এখান থেকে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম, এটার মান আমাদেরকে সমান কি ছিল দেখো, সমান কি প্রমাণ করতে বলেছিল দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম সমান কি এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখানে কি করা হয়েছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম, তাহলে এক্স কিউব
এক্স কিউব প্লাস ওয়াই কিউব যেমন আছে আমরা সেরকমই লিখে দিয়েছি। এইবার 3m-টাকে আমরা এই m এর মানটা এখানে বসানো হয়েছে, দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, m এর মান হচ্ছে এইটা। তাহলে এখান থেকে m এর মানটা যদি বসানো হয় 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, দেখতেই পাচ্ছ। আর এক্স প্লাস ওয়াই, আর এই যে এবার নেক্সট লাইনে কি করেছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর সূত্রটা বসানো হয়েছে এখানে। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের দুটো সূত্র আছে, তো এটা সেকেন্ড সূত্রটা বসানো হয়েছে। দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রটা এখানে বসানো হয়েছে। আর আমাদের কি পড়ে আছে দেখো, প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, দেখো প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এইখানে দেখো মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই আর প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এইটা হচ্ছে প্লাস সাইন, এটা মাইনাস সাইন, আর দুটো সেম। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে যাবে, পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। হয়ে গেলে আমাদের শুধু এক্স প্লাস ওয়াই হোল কিউব থাকবে। তাহলে শুধু এক্স প্লাস ওয়াই হোল কিউব থাকবে। আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত, এম বাই এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি এম বাই এক্স ওয়াই বসে গেছে। তাহলে এম বাই এক্স ওয়াই এর হোল কিউব। তাহলে এখান থেকে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এখানে হোল কিউব মানে ওপরের এম এর সাথেও কিউব, আর এক্স এর সাথেও কিউব, আর ওয়াই এর সাথেও কিউব। তাহলে এখানে এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত। চলো এটা কিভাবে করবো দেখা যাক। দেখো 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0। এখান থেকে দেখো এইটুকু পোর্শন থেকে দেখো আমাদের 2 কমন আসছে। তাহলে আমরা 2 কমন নিয়ে নেবো। 2 কমন নিলে আমাদের কি থাকবে, এ থাকবে মাইনাস 1/a থাকবে। আর এই প্লাস 1টাকে আমরা সমানের এদিকে নিয়ে চলে যাব, নিয়ে গেলে এইটা প্লাস সাইনটা মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে মাইনাস সাইন হয়ে গেছে। এখান থেকে দেখো a মাইনাস 1/a, আর এই 2টাকে এদিকে নিয়ে সমানের এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে গুণে আছে, এদিকে এসে ভাগে হয়ে যাবে। a মাইনাস 1/a সমান কি মাইনাস 1/2। এইখানে এবার দেখো আমাদের কি চেয়েছিল, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, এইটার আমাদের মান বের করতে বলেছিল। তাহলে এইটা আমরা কি করে করবো দেখো, এইটা মানে কি দেখো a কিউব মাইনাস 1/a হোল কিউব হিসেবে আমরা লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব মানে কি a কিউব মাইনাস b কিউব এর সূত্র পড়ে গেছে, আর প্লাস 2টা যেরকম আছে সেরকম লিখে দেবো আর রেখে দেবো আমরা। দেখো এইখান থেকে দেখো এই a কিউব মাইনাস 1/a কিউবের দেখো এই সূত্রটা এখানে কাজে লেগেছে, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো এইখানে তাহলে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a প্লাস 2। এখানে দেখো a আর 1/a, তাহলে a কেটে যাচ্ছে, গিয়ে আমাদের দেখো এইবার কি হচ্ছে দেখো a মাইনাস 1/a, এখানে দেখো a মাইনাস 1/a এর মান কত, মাইনাস 1/2। তাহলে এখান থেকে a মাইনাস 1/a এর মানটা এখানে বসে যাচ্ছে। দেখো মাইনাস 1/2 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1/2। a মাইনাস 1/a এর মান যেহেতু মাইনাস 1/2, তাহলে দেখো 3 ইন্টু মাইনাস 1/2, আর এখানে প্লাস 2টা যেরকম আছে বসে যাবে। তাহলে সমান কি হবে, মাইনাস 1/2 এর কিউব করলে 8। আবার এইটা দেখো যেহেতু মাইনাস 1/2, তাহলে এখান থেকে এটা গুণ হয়ে গেলে প্লাস মাইনাস 3/2, আর প্লাস 2টা যেরকম আছে বসে যাবে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, এবার এখানে দেখো এটা এবার আমাদের লসাগু হলে 8 আসবে, আর এখান থেকে 8 একে 8, আর এখানে প্লাস মাইনাস 1। আবার এখান থেকে দেখো 4 দুগুণে 8, তাহলে 4 3 4 12 মাইনাস 12, আর প্লাস দেখো এখানে নিচে ভাগ করলে 8 আর উপরে গুণ করলে 16। তাহলে প্লাস 16 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 12 প্লাস 16/8। তাহলে এখান থেকে মাইনাস 13 প্লাস 16 যদি অ্যাড করে দিই, তাহলে এখানে দেখো মাইনাস আর মাইনাস 1 মাইনাস 12 কত হয়, মাইনাস 13 আর প্লাস 16, তাহলে বাই 8। এখান থেকে মাইনাস 13 থেকে 16 যদি বিয়োগ হয় তাহলে হচ্ছে কত থাকবে আমাদের, শুধু 3 থাকবে। তাহলে আমাদের 3/8 আনসার। চলো নেক্সট অঙ্ক দেখা যাক।
নেক্সট দেখো কি বলেছে, সরল করো। 6-3 সরল করো। সরলে কি আছে দেখো, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে সরলটা কিভাবে হবে দেখা যাক। দেখো এখানে বি প্লাস সি বাই এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই এ মাইনাস বি, বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ, সি মাইনাস বি। তাহলে এখানে কি করা হয়েছে দেখো, এখানে দেখো এখান থেকে একটা মাইনাস, এই জায়গাটা থেকে দেখো প্রথমে বি প্লাস সি বাই এ মাইনাস বি, এ মাইনাস সি যেমন আছে বসে গেল। এইখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি। দেখো এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা আমাদের এ মাইনাস বি হয়ে যাবে। এখানে এইটা ওই জন্য এই জন্য এখানে এটা মাইনাস হয়েছে। এখান থেকে যদি মাইনাস কমন নিই দেখো এটা এ, এটা বি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে মাইনাস বি হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে। এখানে এ মাইনাস বি হয়ে যাবে আর এখানে তাই মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গাটা থেকে মাইনাস কমন নিয়েছি, তাই জন্য আমাদের বি মাইনাস সিটা যেরকম আছে থাকবে, শুধু এ মাইনাস বি হয়ে যাবে। আবার এইখান থেকে দেখো শুধু সি মাইনাস এ থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে আর সিটা মাইনাস হয়ে যাবে, তাই জন্য এখানে এ মাইনাস সি। আর এখানে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই জন্য এখানে মাইনাস হয়েছে। তারপর নেক্সট লাইনে দেখো কি করেছে, বি প্লাস সি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস সি যেমন আছে রেখে দিয়েছে। তারপরে দেখো মাইনাস সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এটাও যেরকম আছে সেরকম রেখে দিয়েছে। তারপরে দেখো আবার এইখান থেকে এ মাইনাস সি যেরকম আছে রেখে দিয়ে এই সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়েছে। দেখো এখান থেকে বি মাইনাস সি হয়ে গেছে মাইনাস কমন নিতে। মাইনাস কমন নেওয়ার ফলে যেহেতু বি মাইনাস সি হয়ে গেছে, মাইনাস এখানে আবার এখানে চলে আসবে। এখানে আসলে কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এইখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, হয়ে গিয়ে এবার দেখো আমাদের এইখানে এবার এইটা আমাদের কি হয়, লসাগু হয় নিচেরটা। আর লসাগু করলে আমাদের দেখো এ মাইনাস বি এ মাইনাস বি, তাহলে আমাদের হচ্ছে একটা এ মাইনাস বি লসাগু আসবে। আবার বি মাইনাস সি বি মাইনাস সি, তাহলে একটা বি মাইনাস সি আসবে। আর একটা দেখো এ মাইনাস সি এ মাইনাস সি, এখানে দেখো একটা এ মাইনাস সি আসলো। এইবার দেখো এইবার হচ্ছে কি হয়, ভগ্নাংশের যোগ হচ্ছে এখানে। তাহলে ভগ্নাংশের যোগ কি হয়, নিচেরটার সাথে ভাগ হয়। নিচের সাথে ভাগ হলে তাহলে আমাদের এখানে এটা কি পড়ে থাকবে দেখো, এ মাইনাস বি আর এ মাইনাস সি। এখানে দেখো এ মাইনাস বি এ মাইনাস সি, তাহলে আমাদের কি থাকলো শুধু বি মাইনাস সি। বি মাইনাস সিটা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আবার মাইনাস দেখো এ মাইনাস বি বি মাইনাস সি, এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে আমাদের থাকলো শুধু কত, এ মাইনাস সি। তাহলে এখানে দেখো সি প্লাস এ মানে আমরা এ প্লাস সি লিখতে পারি, এখানে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। আবার প্লাস কি হয় দেখো, এই কি হচ্ছে দেখো, এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এখানে দেখো এ মাইনাস সি বি মাইনাস সি, তাহলে শুধু আমাদের থাকছে এ মাইনাস বি, তাহলে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওইটা যেহেতু দুটো আমাদের দেখো যেহেতু গুণ হচ্ছে, তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র কি, বি প্লাস সি বি মাইনাস সি। এখানে তাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেখানে এখানে দেখো তাই জন্য এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো। একইভাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আবার বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে এখানে নিচেরটা আমাদের যেমন আছে সেরকম রেখে দেওয়া হলো। এবার এইটা দেখো মাইনাসগুলো সবার সাথে গুণ হয়ে যাবে, এই প্লাসটা এই চিহ্নের সাথে গুণ হবে, এই মাইনাসটা এর সাথে গুণ হবে। দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেমন আছে থাকলো, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। আবার এখানে দেখো প্লাস এ স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, আর নিচেরটা যেরকম আছে সেরকমই থাকলো। এবার দেখো উপরে আমাদের সব কেটে যাচ্ছে। দেখো এখানে বি স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখো মাইনাস বি স্কোয়ারের দিকে আছে, তাহলে এই বি আমরা কেটে দেবো। আবার দেখো মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, তাহলে এই সি আমরা কেটে দেবো। আবার এখানে দেখো মাইনাস এ স্কোয়ার, এখানে দেখো প্লাস স্কোয়ার, তাহলে দেখো 0 বাই এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। তাহলে দেখো যেহেতু ওপরে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0 আসবে।
তাহলে চলো নেক্সট অঙ্ক ক্লাসে দেখা যাক। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, সরল করো। কি আছে, a বাই a মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি। চলো সরলটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো a বাই a মাইনাস এক্স যেমন আছে আমরা গোটা টুকে দিলাম। এইবার কি করা হয়েছে দেখো, এখানে ওপরে একটা 3 অ্যাড করা হয়েছে। দেখো এখানে একটা 3 অ্যাড করা, যেহেতু একটা 3 অ্যাড করা হয়েছে তাই জন্য আমরা -1 3বার লিখেছি এখানে। দেখো লিখে -1 -1 সব প্রতিটা a মাইনাস এক্স আর b বাই b মাইনাস এক্স আর c বাই c মাইনাস এক্স প্রতিটা থেকে a -1 করা হয়েছে। দেখো -1 আবার দেখো -1 যদি যোগ করি আমরা তাহলে -3 পাবো। আবার এখানে যেহেতু +3 তাহলে কেটে গেলে আমাদের এটাই থাকবে। আবার দেখো নিচে যেরকম আছে, না নিচে দেখো কি হয়েছে 1 বাই এক্স কমন নিয়েছে। দেখো 1 বাই এক্স যদি কমন নেওয়া হয় এখানে তাহলে কি থাকবে, দেখো শুধু 3 থাকবে, যেহেতু এই নিচে এক্স আছে 1 বাই এক্স কমন নিয়ে। আবার এখানে দেখো যেহেতু 1 বাই এক্স কমন নেওয়া হয়েছে তাহলে উপরে একটা এক্স গুণ হয়ে যাবে। দেখো এক্স গুণ হয়েছে, গুণ হয়ে এক্স মাইনাস এ। আবার এইখানে এক্স বাই এক্স মাইনাস বি হয়ে যাবে, এখানে এক্স বাই এক্স মাইনাস বি। আবার মাইনাস এক্স বাই এক্স মাইনাস সি, যেহেতু 1 বাই এক্স কমন নেওয়া হয়েছে তাই জন্য দেখো এইবার 3 প্লাস এ বাই এ মাইনাস এক্স, এইখানে এবার -1 এ বাই এ মাইনাস এক্স -1টা দেখো এখানে ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে। দেখো এ মাইনাস এক্সটা আমাদের লসাগুতে আসলো, আর এ মাইনাস এক্স আর এ মাইনাস এক্স ভাগ করলে 1 আর ওপরে এর সাথে গুণ করলে এ মাইনাস এ আর হচ্ছে প্লাস এক্স। দেখো এইটা হচ্ছে এ মাইনাস এক্স, তাহলে এই নিচেরটার সাথে যদি এর ভাগ হয় তাহলে এ মাইনাস এক্স থাকলো আর মাইনাস ইন্টু এ মাইনাস এক্স, তাহলে মাইনাস এ প্লাস এক্স। তাহলে এখান থেকে আবার এখান থেকে দেখো এইটা কি হয়েছে, বি বাই বি মাইনাস এক্স মাইনাস 1 একইভাবে ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে, হয়ে গিয়ে বি মাইনাস বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। আবার এখানে সি মাইনাস সি প্লাস এক্স বাই সি মাইনাস এক্স। এখান থেকে দেখো কি হয়েছে, এ কেটে যাচ্ছে, এ কেটে গিয়ে আমাদের শুধু কি থাকছে এক্স বাই এ মাইনাস এক্স প্লাস, দেখো এখান থেকে কি আসছে দেখো 1 বাই এক্স আর হচ্ছে 3। এইখান থেকে আমরা এখানে কি করছি দেখো, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছে। দেখো না সরি, এখানে দেখো যেটা হচ্ছে 3 এইখান থেকে একটা মাইনাস, হ্যাঁ এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া হচ্ছে। দেখো এখান থেকে যদি একটা মাইনাস কমন নেওয়া হয় তাহলে এটা ঘুরে যাবে গিয়ে এ মাইনাস এক্স হয়ে যাবে। এখানে দেখো এ মাইনাস এক্স হয়ে গেছে আর এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে গেছে, গুণ হয়ে এটা প্লাস হয়ে গেছে। আবার এইটা দেখো এখান থেকে মাইনাস কমন নিলে দেখো মাইনাস বি মাইনাস এক্স হয়ে যাবে আর মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে। এটা একইভাবে দেখো এখান থেকে মাইনাস কমন নিলে এটা সি মাইনাস এক্স হয়ে যাবে। দেখো এখান থেকে এটা মাইনাস কমন নিলে সি মাইনাস এক্স হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেছে কি আছে দেখো এক্স বাই সি মাইনাস এক্স। তাহলে উপরে আমাদের কি হচ্ছে দেখো 3 প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, আবার ওখান থেকে বি কেটে গেলে এক্স বাই বি মাইনাস এক্স, আবার ওখান থেকে সি কেটে গেলে এক্স বাই সি মাইনাস এক্স বাই কি হচ্ছে 1 বাই এক্স ইন্টু 3 প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস এক্স বাই সি মাইনাস এক্স। দেখো 1 বাই এক্স বাদ দিয়ে বাকিগুলো ওপরে দেখো একই হয়ে গেছে, ওপরে আর নিচে একই হয়ে গেছে। তাহলে দেখো ওপরে আর নিচে আমাদের কেটে যাবে পুরোটাই, এক্স প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস এক্স বাই সি মাইনাস এক্স আর 3 প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস এক্স বাই বি মাইনাস এক্স প্লাস এক্স বাই সি মাইনাস এক্স। তাহলে পুরোটাই কেটে গিয়ে আমাদের কি থাকবে 1 বাই এক্স সমান কি হয়ে যাবে 1 ইন্টু 1 বাই এক্সটা উপরে হয়ে যাবে এক্স বাই 1 হয়ে যাবে, তাহলে সমান এক্স অ্যান্সার। নেক্সট দেখো 7 দাগের 1 অঙ্কটা কি বলেছে, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, আমার ও বাবার বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখো বলেছে যে আমার বাবার বর্তমান বয়স কি, আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে দেখো এটা কিভাবে হবে,
তাহলে আমরা ধরে নেব কি, যে মনে করি আমার বর্তমান বয়স x বছর। আর দেখো বলেছে কি বলেছে, তাই আমার বাবার বর্তমান বয়স কি, আমার বয়সের 7 গুণ। তাহলে আমার বয়স যেহেতু x বছর ধরে নিয়েছি, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে, 7x বছর। তাহলে বাবার বর্তমান বয়স 7x বছর। আর 10 বছর পরে কি বলেছে, যে 10 বছর পর আমার বয়স হবে x, হচ্ছে আমার বয়স হবে, তাহলে কথা 10 বছর পর বয়স কত হবে, দেখো x প্লাস 10 বছর হয়ে যাবে, যেহেতু 10 বছর পর বলেছে। বর্তমান যেহেতু x বছর, 10 বছর পর কি হয়ে যাবে, x প্লাস 10 বছর। আর 10 বছর পর বাবার বয়স কত হবে, তাহলে 7x, যেহেতু বর্তমান 7x, তাহলে 7x প্লাস 10 বছর হয়ে যাবে। তাহলে 7x প্লাস 10 বছর হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে শর্ত অনুযায়ী কি লিখতে পারি, যে 7x প্লাস 10 সমান 3 ইন্টু x প্লাস 10। যেহেতু এখানে কি বলেছে দেখো, যেহেতু এখানে বলেছে যে 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তাহলে এখানে দেখো সেটা এখানে শর্ত অনুযায়ীতে করা হয়েছে, যে 7x প্লাস 10 সমান, মানে এটা হচ্ছে বাবার 10 বছর পর বাবার বয়স সমান আমার বয়সের 3 গুণ। তাহলে 3 ইন্টু x প্লাস 10 হয়ে যাবে। এখান থেকে আমরা দেখো x এর মানটা পেয়ে যাব, 7x প্লাস 10 সমান 3x প্লাস 30। এখানে x 3টা গুণ হয়ে গেছে। তাহলে এখান থেকে x গুলোকে যদি একদিকে করি, তাহলে 7x মাইনাস 3x সমান, এখান থেকে 30 মাইনাস 10। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, 4x সমান কি, 30 থেকে 10 হয়ে গেলে কত, 20। তাহলে এখান থেকে 4x সমান 20, আর x সমান কি হয়ে যাবে, 20/4, 20/4, তার মানে এটা কি 4 5 20। তাহলে x এর মান আমাদের 5 পেয়ে যাবো। তাহলে এখানে 4 5 20, তাহলে x এর মান আমাদের 5। তাহলে অতএব কি, আমার বর্তমান বয়স তাহলে 5 বছর, আর আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। তাহলে 5 ইন্টু 7 সমান কি, 35 বছর। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 830কে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা কি হয়, 4 বেশি হয়। তাহলে দেখো কি বলেছে, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা দেখো এটা কিভাবে করব। দেখো ধরি দুটি অংশ হলো x এবং আর একটা হচ্ছে 830 মাইনাস x। যেহেতু এখানে কি বলা আছে দেখো, যেহেতু বলা আছে যে 830 হচ্ছে মোট, এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে মোট যদি 830 হয়, তাহলে একটা যদি x হয়, অপরটা 830 মাইনাস x হবে। তাহলে এখানে সেটাই দেখো করা হয়েছে, এই দুটি অংশ কি, x এবং আর একটা, তাহলে কত হবে, 830 মাইনাস x। তাহলে এখানে প্রথমে কি বলা আছে, x অংশের 30%। তাহলে x অংশের 30% মানে কত, x ইন্টু 30-এর 100, যেহেতু এর 30% মানে 30% বলা আছে, তাহলে x ইন্টু 30-এর 100। তাহলে এখান থেকে আমরা 0 0 কেটে দিয়ে 3x বাই 10 লিখে দিতে পারি। আর আবার দেখো, আর অপর অংশ তাহলে কত হচ্ছে, 830 মাইনাস x। তাহলে 830 মাইনাস x অংশের 40%, তাহলে 830 মাইনাস x ইন্টু 40-র 100। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে 0 0 কেটে গিয়ে, তাহলে এখানে এটা কত হবে, 4 ইন্টু, এখানে এটা 4 ইন্টু 830 মাইনাস x বাই 10। তার অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে 3x বাই 10 সমান 4 ইন্টু 830 মাইনাস x বাই 10 প্লাস 4। যেহেতু বলেছে যে 30% হচ্ছে, 30% কি, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। তাহলে 30% অংশটা কি, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, মানে 4 বেশি, 40%টা 4 বেশি। দেখো এখানে সেটাই শর্ত অনুযায়ীতে ফেলা হয়েছে, 3x বাই 10 সমান 4 ইন্টু 830 মাইনাস x বাই 10 প্লাস 4। এখানে দেখো 3x বাই 10 সমান, এখান থেকে এটা আমাদের ভগ্নাংশের যোগ করলে আমাদের এটাই, এখানে এটাই আসবে, যে 4 ইন্টু 830 বাই 10 মাইনাস দেখো 4x বাই 10, এইখানে এই 4টা গুণ করে দেওয়া হয়েছে, দেখো 4x বাই 10 প্লাস 4। তাহলে এখান থেকে এটা কাটাকাটি হয়ে আমাদের কত হচ্ছে, দেখো 332 প্লাস 4। তাহলে এখান থেকে এটা হচ্ছে 3x প্লাস 10, আর এইখানে এই 4x বাই 10টা জাস্ট এদিকে নিয়ে চলে এসছে। তাহলে দেখো নেক্সট কি করেছে দেখো, তাহলে এখানে 7x বাই 10 সমান কি 336।
এখান থেকে আমরা 7x এর মান কত পাবো 336 ইন্টু 10, তাহলে x সমান কত 336 ইন্টু 10/7, তাহলে এখান থেকে এটা কাটাকাটি করলে এটা 7 48 336 হচ্ছে, তাহলে এখান থেকে x এর মান কত হচ্ছে 480। তাহলে আমরা একটি অংশ 480 পেয়ে গেছি, তাহলে অপর অংশ কি করে বের হবে, এই যে 830 ছিল মোট যোগফলটা, তাহলে 830 মাইনাস 480, তাহলে অপর অংশ হবে 350। নেক্সট দেখো আমাদের কি আছে, নেক্সট কি বলছে, সমাধান করো x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 সমান 3। এটা আমাদের মডেল 1-এর কোশ্চেনে আছে, মডেল 1টা আমাদের আগের ভিডিওতেই আছে, তোমরা দেখে নিতে পারো। চলো এটা মডেল 1-এর অ্যান্সার থেকে আমরা দেখে নেব। দেখো x মাইনাস 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x মাইনাস 1/18 সমান 3। এখান থেকে দেখো এটা যদি ভগ্নাংশের যোগ হচ্ছে, তাহলে এখান থেকে এটা লসাগু করলে আমাদের 36 আসবে, আর এখান থেকে তাহলে 3 বারে 36 নিচেরটার সাথে ভাগ হবে, আর ভাগফলটার সাথে উপরের সাথে গুণ হবে, তাহলে 12 ইন্টু x মাইনাস 8, আবার প্লাস 36, তাহলে 3 ইন্টু 2x প্লাস 2, আবার প্লাস দেখো 18 দুগুণে 36, তাহলে 2 ইন্টু 2x মাইনাস 1 মাইনাস 1, তাহলে সমান আমাদের কত হবে, তিনটে যেমন আছে বসে যাবে। এখান থেকে দেখো 12x মাইনাস 96 প্লাস 6x প্লাস 6 প্লাস 4x মাইনাস 2/36 সমান 3। এখান থেকে দেখো 12x আর 6x আর 4x যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের কত হচ্ছে 22x হচ্ছে। দেখো 6x প্লাস 12x প্লাস 4x, এটা যদি আমরা সব যোগ করি, সব প্লাস সাইন আছে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 6 4 10, আর এটা হচ্ছে 12 22, তাহলে 22x মাইনাস দেখো 92 96 দেখি আমাদের কত বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে, তাহলে এখানে 92 সমান কত 34টার সাথে 3 যোগ গুণ হয়ে গেছে, গুণ হয়ে গিয়ে কত হয়েছে 108 হয়েছে। তাহলে এখান থেকে 22x সমান দেখো 22x সমান কি হবে, যে 108, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে গিয়ে 92 হয়ে প্লাস 92 হয়ে যাবে, হয়ে গিয়ে তাহলে আমাদের 22x সমান কত হবে 200, তাহলে x সমান 200/22, তাহলে x সমান কত, এইটা দেখো 100 দুগুণে 200 আর 11 দুগুণে 22 কেটে যাচ্ছে, এটা 100 দুগুণে 200 11 দুগুণে 22, তাহলে এখান থেকে x এর মান কত হলো 111, আর xটাকে যদি আমরা পূর্ণ ভেঙে লিখি, তাহলে দেখো এটা কত হবে, x সমান 9 পূর্ণ 1/11। চলো নেক্সট আমাদের কি বলছে দেখি, নেক্সট দেখো এখানে আছে উপপাদ্য আছে, দেখো চলো 8-এর দাগের এক একটা করা যাক। উপপাদ্য 8, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে প্রথমে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে বলেছে, আমরা তাহলে ABC একটা যে কোনো ত্রিভুজ এঁকে নেবো। তাহলে এখানে প্রদত্ত তাহলে কি লিখবো, যেটা দেওয়া আছে যে প্রথমে আমাদেরকে একটি ত্রিভুজ আঁকতে বলেছে, তো সেটাই লিখবো যে ত্রিভুজ ABC একটি যে কোনো ত্রিভুজ। প্রামাণ্য মানে কি, যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, যে 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো ত্রিভুজ, তাহলে এখানে প্রামাণ্যতে আমরা এটাই লিখবো যে ত্রিভুজ ABC এর 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ কি কোণ ABC যোগ কোণ ACB যোগ কোণ BAC সমান 180 ডিগ্রি। দেখো কোণ ABC মানে এই B কোণটা যোগ ACB মানে C কোণটা, কোণ BAC মানে এই কোণটা, তাহলে এই 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে অঙ্কন আমরা তাহলে প্রমাণ করার জন্য বা প্রমাণের সুবিধার্থে আমরা তাহলে একটা অঙ্কন করে নেবো। কি অঙ্কন করবো, দেখো ত্রিভুজ ABC এর BC বাহুকে, ত্রিভুজ ABC এর এই BC বাহুকে আমরা D পর্যন্ত বাড়াবো। দেখো D পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে, তাহলে এখানে ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বাড়ালাম। দেখো এখানে D পর্যন্ত বাড়িয়েছে। আচ্ছা এবার প্রমাণটা কি করে হবে, দেখো ত্রিভুজ ABC এর কোণ ACD সমান কোণ ABC যোগ কোণ BAC। দেখো ABC এর কোণ ACD মানে এই C কোণটা, কোণ ACD মানে এই C কোণটা সমান কি কোণ ABC আর কোণ BAC, মানে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির
যোগফলের সমান। এটা আমরা কি 7 নম্বর উপপাদ্য থেকেই জানি। তাহলে এখানে এইটাই লেখা আছে, দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এসিডি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। দেখো সুতরাং ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান, বা কোণ এসিডি যোগ কোণ এসিবি সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ এসিবি। দেখো এখানে খালি এসিবিটাকে যোগ করে নিয়েছে। এইখানে কোণ এসিডি সমান কি কোণ এবিসি যোগ বিএসি। এখানে দেখো কোণ এবিসি আছে, বিএসি আছে, এবিসি মানে বি কোণটা আছে, আর হচ্ছে বিএসি মানে এ কোণটা আছে, শুধু সি কোণটা নেই, তাই জন্য এখানে সি কোণটা আমরা পরের লাইনে এটা যোগ করে নিয়েছি। কোণ এসিবি দুদিকেই যোগ করতে হবে, তবে কেটে গিয়ে দেখো ফের এটাই থাকবে, তবে তাই জন্য আমরা দুদিকে এসিবি যোগ করে নিয়েছি। এসিবি যোগ করতেই দেখো এই কোণ এবিসি যোগ বিএসি এসিবি হয়ে গেছে, তাহলে উভয় পাশে কি করেছে কোণ এসিবি যোগ করেছে। এরপরে দেখো তাহলে দেখো কোণ এসিডি যোগ এসিবি সমান কত হয়ে গেছে 180 ডিগ্রি। সুতরাং বিডি সরলরেখাংশের উপর সি বিন্দুতে সি এ সরলরেখাংশ দণ্ডমান। দেখো বিডি সরলরেখাংশের উপর কি উপর সি বিন্দুতে এই সি এ সরলরেখাংশ দণ্ডমান, তাই জন্য কি কোণ এসিডি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি। এবার তাহলে দেখো কোণ এসিডি যোগ কোণ এসিবি মানে কি আমাদের কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি। তাহলে এখানে পরের লাইনে কি করেছে দেখো কোণ এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তাহলে এইখানে দেখো কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 2 উপপাদ্য 12, বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। তাহলে দেখো প্রথমে এখানে একটা বহুভুজ আঁকা আছে। দেখো এখানে বহুভুজ কি আছে, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ, এই একটা বহুভুজ আছে। তো এখানে প্রদত্ততে আমাদেরকে এখানে এটাই লিখতে হয় যে দেখো এখানে লেখা আছে, যেহেতু প্রথমে লেখা আছে বহুভুজ, তাহলে এখানে ধরি এ বি সি ডি ইএফ জি এইচ একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এন সংখ্যক যেহেতু বলা আছে মানে যে এই ডটটা দেখো করা আছে, এই জন্যই যেহেতু এন সংখ্যক বলা আছে মানে এখানে আরো বাহু থাকতে পারে, তাই জন্য এখানে এন সংখ্যক বাহু বলা আছে। তাহলে তারপরে দেখো প্রামাণ্য মানে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যেহেতু এখানে বহুভুজের বলেছে, বহুভুজ আমাদের এখানে এন সংখ্যক, তাই জন্য এখানে প্রামাণ্যতে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা প্রমাণ করলেই আমরা বলে দিতে পারবো যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এবার দেখো অঙ্কন কি করেছে, অঙ্কন দেখো এই যে এসি মানে এ সি এ ডি এ ই এ এফ এ জি আর এ এইচ এ জি, তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ এ এইচ এই কর্ণগুলোকে খালি আঁকা হয়েছে। দেখো এখানে দেখো অঙ্কনে এটাই বলা আছে এ সি এ ডি এ ই এ এফ এ জি এ এইচ কর্ণগুলি আঁকা হলো। এইবার দেখো প্রমাণটা কি হচ্ছে, দেখো এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু, দেখো এ বিন্দুর সাথে বহুভুজের অন্য কৌণিক বিন্দু, দেখো এ হচ্ছে সি আছে ডি আছে, দেখো এই একটা কোণ এ সি এ ডি, তাহলে এগুলো হচ্ছে একটা কৌণিক বিন্দু। তাহলে দেখো এখানে বলা আছে, দেখো এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ, দেখো সি ডি ই এফ জি এইচ দেখো যুক্ত করার ফলে অর্থাৎ কি এ বিন্দুগামী এসি এডি এই এফ এজি এইচ কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো এই কর্ণগুলো যুক্ত করার ফলে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আর ত্রিভুজটা কি হয়েছে দেখো n-2 সংখ্যক। এখানে দেখো ত্রিভুজের বাহু সংখ্যা কটা, দেখো 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8টা আছে বাহু সংখ্যা, তাহলে এইখানে দেখো বাহুর জায়গায় যদি আমরা n এর জায়গায় বাহু বসাতে হয় মানে হচ্ছে 8 - 2 সমান 6, তাহলে এখানে দেখো ত্রিভুজ সংখ্যা হচ্ছে 6টাই হয়েছে 1 2 3 4 5 6।
তাহলে দেখো এই একটা ত্রিভুজ, 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 মোট 6টি ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে এটাই বলা আছে যে কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে, মানে 6টি ত্রিভুজ তৈরি হয়েছে। অতএব কি এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি। এবার দেখো এদের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে। আমরা কি জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, এটা এই তিনটে মিলিয়ে 180 ডিগ্রি এই ত্রিভুজ। আবার দেখো এই 3টি কোণ মিলিয়েও 180 ডিগ্রি, আবার এই 3টি কোণ মিলিয়েও 180 ডিগ্রি, এই 3টি কোণ মিলিয়েও 180 ডিগ্রি, এটাও 180, এইটাও 180। তাহলে দেখো এখানে কি আছে যে বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি। অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। n-2 মানে কি আমাদের কাছে মানে 6, এখানে 6, তাহলে হচ্ছে 6 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। আবার দেখো n-2 ইন্টু 2 সমকোণ। 2 সমকোণ মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি মানেই কি 2 সমকোণ। তাহলে হচ্ছে দেখো 2 ইন্টু n-2 সমকোণের সমান প্রমাণিত। দেখো 8 দাগে 3-এরটা কি বলছে, উপপাদ্য 13। একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা অংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। দেখো প্রথমে এখানে কি করেছে, একটা যে কোনো সরলরেখা নিয়েছে, তারপরে দেখো কি করেছে এই সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু বলা হয়েছে। তাহলে এখানে দেখো ও একটা বহিস্থ বিন্দু, আর ওই বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত দেখো এই এবি সরলরেখা পর্যন্ত এই ও বিন্দু থেকে যেসব সরলরেখা অংশ আঁকা যায়, দেখো ও এখানে দেখো ও কিউ একটা সরলরেখা, ও পি একটা সরলরেখা, আরো আমরা যে কোনো সরলরেখা নিতে পারি। এখানে যেসব সরলরেখা আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। লম্ব মানে কি, এটা যে 90 ডিগ্রি কোণ করবে এই এবি সরলরেখার সাথে ও পর্যন্ত, তো সেই এই ওপি দৈর্ঘ্যটাই হচ্ছে ক্ষুদ্রতম। তো এটাই এখানে প্রমাণ করতে হবে। প্রদত্ত দেখো কি আছে, ধরি এবি যে কোনো একটি সরলরেখা। দেখো এবি এখানে যে কোনো একটা সরলরেখা নিয়েছে এবং ও হলো এবি সরলরেখার বহিস্থ যে কোনো একটি বিন্দু। দেখো ও একটা বহিস্থ যে কোনো বিন্দু, আর ওপি এবি এর উপর লম্ব, অর্থাৎ কি ওপি লম্ব এবি। দেখো ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব, অর্থাৎ কি ওপি লম্ব এবি। দেখো এবার কি বলেছে প্রামাণ্য। প্রামাণ্য আমাদের কি করতে হবে, কি প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর, দেখো ও বিন্দু থেকে এবি সরলরেখার উপর যেসব সরলরেখা অংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের থেকে ওপি এর দৈর্ঘ্যটাই ছোট। তাহলে এটাই বলে দেখো ওপি এর দৈর্ঘ্যটাই ছোট হবে এবি এর উপর যেসব ও বিন্দু থেকে যেসব সরলরেখা আঁকা যাবে তার মধ্যে কি এই ওপির দৈর্ঘ্যটাই ছোট, ওপির দৈর্ঘ্যই ছোট। আর অঙ্কন, আমরা এবার প্রমাণের সুবিধার্থে দেখো একটা অঙ্কন করে নিতে হবে আমাদেরকে, সেইটাই এখানে কি বলেছে দেখো এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু কিউ নিলাম। দেখো প্রথমে ওপিটা টেনে নিতে হবে, তারপর এখানে এবি এর উপর একটা কিউ যে কোনো বিন্দু নিতে হবে। তাহলে একটা কিউ বিন্দু নিলাম আর ও কিউ যুক্ত করে দিলাম। দেখো ও কিউ এখানে যুক্ত করা হয়েছে, ও কিউ যুক্ত করে দিলাম। এবার দেখো প্রমাণটা কিভাবে হবে, ত্রিভুজ ওপি কিউ, দেখো ত্রিভুজ ওপি কিউ, এই ত্রিভুজটার মধ্যে দেখো ত্রিভুজ কোণ ওপি কিউ সমান দেখো এক সমকোণ ওপি কিউ। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি মানে কি এক সমকোণ, যেহেতু এটা এর উপর লম্ব। দেখো সুতরাং কি ওপি লম্ব এবি, যেহেতু ওপিটা এবি এর উপর লম্ব তাই এইটা কি এক সমকোণ হবে, ওপি কিউ কোণটা মানে পি কোণটা এক সমকোণ। আর এখান থেকে দেখো কোণ ওপি কিউটা বড় হবে ও কিউ পি এর থেকেও। দেখো কোণ কি বলেছে, ওপি কিউটা বড় হবে ও কিউ পি এর চেয়েও। কেন বড় হবে, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের পরিমাপই বৃহত্তর। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, আর সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি কোণগুলো কি হবে এর চেয়ে ছোট হবে। তো তাই জন্য দেখো এটা ওপি কিউটা বড় হবে ও কিউ পি এর চেয়েও। আর এখান থেকে আমরা কি বলতে পারি, ও কিউ বড় ও পি এর চেয়েও।
সুতরাং কি ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো এইখানে বৃহত্তর কোণ কোনটা, 90 ডিগ্রি কোণটা, এর বিপরীত বাহু ও কিউ। তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহুটা কি বড় হবে, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা কি ওপি, এইটা হচ্ছে ছোট হবে। তো তাই জন্য এখানে ও কিউটা বড় ওপি এর চেয়েও। এখান থেকে আমরা বলতে পারি কি এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটি বিন্দু, আর অতএব এবি সরলরেখার উপর কিউ বিন্দু যে কোনো অবস্থানের জন্যই ওপি এর চেয়েও ওপিটা ছোট হবে ও কিউ এর চেয়েও। তাহলে দেখো এবি সরলরেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই, কিউ বিন্দু যেখানেই থাকুক, এখানে 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 যেখানেই থাকুক, এদিকেও থাকুক, যেখানেই থাকুক, তার জন্য কি হবে ওপিটা সবসময় ছোট হবে ও কিউর চেয়েও। তাহলে অতএব ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। দেখো চারেরটা কি বলছে, উপপাদ্য 11। দেখো এখানে কি বলেছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের কি দেওয়া আছে, দেখো প্রদত্ত আমাদের কি লিখতে হবে, ধরি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু বিসি। দেখো এখানে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এসি, এখানে আমরা দেখতেই পাচ্ছি। দেখো এই আমাদের হচ্ছে ত্রিভুজ এবিসি আর বৃহত্তর বাহু এসি। তাহলে প্রামাণ্য মানে কি, আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে যদি এবি প্লাস এসি বড় হয় বিসির চেয়েও, তাহলে প্রমাণ করি, তাহলে প্রমাণিত হবে যে যদি আমরা এবি প্লাস এসি বড় বিসির চেয়েও, তাহলে যদি প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণিত হবে কি, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। যদি দেখো এখানে এবি একটি বাহু আর হচ্ছে এসি একটি বাহু, আর বিসি আর আরেকটি বাহু, তাহলে এবি আর এসি যদি যোগ করি, সেটা বিসির চেয়েও যদি বড় দেখাতে পারি, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে অঙ্কনে কি করেছে, দেখো অঙ্কনে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ কি এডি লম্ব বিসি। দেখো ত্রিভুজ এবিসি এর এই শীর্ষবিন্দু এই এ বিন্দু থেকে বিসি এর উপর, দেখো এই বিসি এর উপর এডি লম্ব টেনেছে। দেখো এডি লম্ব টেনেছে, লম্ব মানে কি এই দুটো কোণ আমাদের 90 ডিগ্রি হবে লম্ব। তাহলে দেখো এডি লম্ব বিসি। আর প্রমাণটা কি করে হবে, দেখো ত্রিভুজ এডিবি এর দেখো কোণ এডিবি সমান এক সমকোণ। দেখো ত্রিভুজ কি বলেছে, এ ডিবি, এই ত্রিভুজটার কোণ এডিবি মানে ডি কোণটা 90 ডিগ্রি মানে কি এক সমকোণ। দেখো এখানে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে যেহেতু এডি লম্ব বিসি, তাই এইটা এক সমকোণ। আচ্ছা কোণ, তারপরে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরিমাপ কি হয়, নাকি সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। আমরা জানি যে সমকোণের পরিমাপের মানে 90 ডিগ্রি কোণের সমকোণকে আমরা সূক্ষ্মকোণ বলি, এখানে সেটাই লেখা আছে। দেখো সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপের চেয়ে ছোট, তাহলে ওই জন্য এখানে দেখো কোণ এডিবি সমকোণ ও কোণ বিএডি সূক্ষ্মকোণ। বিএডি মানে আমাদের এই এ কোণটা, বিএডি মানে কোণ এই এ কোণটা তাহলে 90 ডিগ্রি কোণের চেয়েও ছোট, তাহলে ওটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ কি কোণ এডিবি বড় কার চেয়েও, কোণ বিএডি এর চেয়েও। এইটা এখানে এটাই লেখা আছে, কারণ এটা তো 90 ডিগ্রি আর এইটা হচ্ছে এটা সূক্ষ্মকোণ মানে ছোট। তাহলে এখানে দেখো কোণ এডিবি বড় কার চেয়েও, কোণ বিএডি এর চেয়েও। তারপর দেখো সুতরাং কি এবি বড় বিডি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। দেখো এবি বড় হবে কার চেয়েও, এডির চেয়েও। এটা কি করে বলতে পারি যে আমরা বড় হবে, কারণ কি আমরা কি জানি যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতর কোণ এ এর বিপরীত বাহু চেয়েও, ক্ষুদ্রতর কোণ কি এ, এর বিপরীত বাহু বিডি, তাহলে বিডির চেয়েও এই এবিটা বড় হবে। এখানে এটাই করেছে। আবার দেখো ত্রিভুজ এডিসি মানে এই এডিসি, এই ত্রিভুজটা এবার দেখো এডিসি এর কি কোণ এডিসি সমান এক সমকোণ। দেখো এডি কোণটা এক সমকোণ অঙ্কন অনুসারে, যেহেতু এডি লম্ব বিসি তাই জন্য। আবার দেখো কোণ এডিসি সমকোণ ও কোণ ডিএসি সূক্ষ্মকোণ। দেখো কোণ এডিসি তো সমকোণ, আর ডিএসি মানে এই কোণটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়েও কম কোণ সূক্ষ্মকোণ। এখানে এটাই এখানে আবার লেখা আছে, দেখো সূক্ষ্মকোণের পরিমাপ কি হয়, সমকোণের পরিমাপের চেয়েও ছোট হয়। অর্থাৎ তাহলে কি হবে, কোণ এডিসিটা বড় হবে কোণ ডিএসি এর চেয়েও, যেহেতু কোণ এডিসি 90 ডিগ্রি আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়েও কম অবশ্যই, তাহলে এইটা বড় হবে।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সুতরাং কি এসি বড় ডিসি, এসি টিসির চেয়ে বড়, এটাকে 2 নম্বর দেওয়া হয়েছে। দেখো এসি, এসি মানে কি এটা হচ্ছে ডিসির চেয়েও বড় হবে, যেহেতু এটা হচ্ছে বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয়, আর ওই ছোট কোণের বিপরীত বাহুর চেয়েও, দেখো এখানে তাই জন্য এসি বড় ডিসি, এটাকে 2 নম্বর দিয়েছে। তাই ব্যাখ্যাটা লিখে গেছে ত্রিভুজের বৃহত্তর কোণের পরিমাপ বিপরীত বাহু, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা দেখো এখানে জাস্ট এই আর 1 নম্বর আর 2 নম্বর কি যোগ করে দিয়েছে, দেখো যোগ করতেই এবি যোগ এসি বিডি যোগ ডিসি, দেখো তাহলে এবি যোগ এসিটা বড় হবে কাছেও, বিডি যোগ ডিসির চেয়েও। আর এখান থেকে আমরা কি বলতে পারি, এবি যোগ এসিটা বড় কার চেয়েও, বিসির চেয়েও, কারণ বিসি মানে কি, দেখো বিডি যোগ ডিসি, দেখো এখানে বিডি যোগ ডিসি, তাহলে বিডি যোগ ডিসির জায়গায় আমরা বিসি লিখে দেবো, তাহলে এবি যোগ এসিটা বড় হবে বিসির চেয়েও। দেখো আমরা এখানে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, দেখো এবি যোগ এসির বড় কার চেয়েও বিসির চেয়েও, এখানে এবি যোগ এসিটা বড় বিসির চেয়েও, আর এই প্রমাণটা হয়ে গেল। নেক্সট দেখো 9 দাগের 1 কি বলছে, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টিগত 4 সমকোণ। চলো এটা আমরা প্রমাণ করি, দেখি কি হয় প্রমাণ হচ্ছে। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে বইয়ের 149 পৃষ্ঠা প্রয়োগ নম্বর 4। তাহলে এখানে দেখো কি আছে, প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটা কিভাবে প্রমাণ হচ্ছে দেখো, এখানে প্রদত্ত, তাহলে প্রথমে আমাদের কি একটা ত্রিভুজ আঁকতে বলেছে, আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো, আর তার হচ্ছে ত্রিভুজের বাহুগুলিকে বর্ধিত করেছে। তাহলে দেখো এর বাহুগুলোকে, যেমন এবিসি 3টে বাহু, দেখো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছে, তারপরে দেখো এবি বাহুকে এফ পর্যন্ত, আবার এসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছে। দেখো এখানে প্রদত্ত, দেখো এটাই লেখা হয়েছে, ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুকে একই ক্রমে যথাক্রমে ডি ই ও এফ বিন্দু পর্যন্ত বাড়ালে 3টি বহিঃকোণ, দেখো কোণ এসিডি, কোণ বিএই ও কোণ সিবিএফ উৎপন্ন হয়। দেখো প্রথমে দেখো কোণ এসিডি, এই সি কোণটা উৎপন্ন হচ্ছে, বিসি বাহুকে বাড়াতে দেখো এই কোণ এসিডি উৎপন্ন হচ্ছে, আবার দেখো কোণ হচ্ছে সিএ কে বাড়াতে, সিএ কে ই পর্যন্ত বাড়ানো হয়েছে, ই পর্যন্ত বাড়াতে কি কোণ উৎপন্ন হচ্ছে, কোণ বিএই, তো কোণ বিএই এই কোণটা উৎপন্ন হচ্ছে। আবার দেখো কোণ সিবিএফ উৎপন্ন হলো, দেখো যদি আমরা এবি কে বাড়াই, দেখো এখানে এবি কে বাড়িয়েছে এফ পর্যন্ত, তাহলে আমাদের কোণ সিবিএফ উৎপন্ন হচ্ছে, দেখো সিবিএফ, তাহলে এখানে দেখো সিবিএফ মানে বহিঃকোণ বি উৎপন্ন হচ্ছে, তো এখানে এইটাই বলেছে বহিঃকোণ এই 3টে কোণ উৎপন্ন হলো। এইবার দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, প্রামাণ্যতে কোণ এসিডি যোগ কোণ বিএই কোণ সিবিএফ সমান কত, 4 সমকোণ। যেহেতু আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে, দেখো যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কি কত, 4 সমকোণ। তাহলে এই যে বহিঃকোণগুলো আমরা পেয়েছি, এইগুলো হচ্ছে যোগফল 4 সমকোণ। 4 সমকোণ মানে কত, 360 ডিগ্রি। তাহলে আমরা এটাই দেখো কিভাবে এটা প্রমাণ হবে। এবার প্রমাণটা এখানে কিভাবে করেছে দেখো, কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান দেখো 2 সমকোণ। কোণ এসিডি মানে দেখো কত, এসিডি, তাহলে দেখো মানে এই সি কোণটা আর কোণ বিএই, দেখো বিএই মানে এ কোণটা, আর কোণ সিবিএফ সমান 4 সমকোণ। এটাই আমাদের প্রমাণ করতে হবে। আর এখানে প্রমাণটা দেখো এসিবি, কোণ এসিবি মানে এই কোণটা যোগ এসিডি, কোণ এসিডি এই কোণটা তাহলে 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তারপর এটা সরল কোণ, তাহলে এটা তো আমাদের হচ্ছে বহিস্থ কোণ আর এটা অন্তস্থ কোণ, তাহলে এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে এটাই করেছে, দেখো কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান 2 সমকোণ। আবার নেক্সট লাইনে দেখো কোণ বিএসি প্লাস কোণ বিএই, দেখো বিএই মানে এই কোণটা আর এই অন্তকোণটা, তাহলে কোণ এ বি, দেখো বিএই আর কোণ বিএসি মানে এ কোণটা, তাহলে এই দুটো মিলেও 2 সমকোণ। দেখো এখানে 2 সমকোণ। আবার একইভাবে এইখানেও আমরা বলতে পারি এটাও 2 সমকোণ। দেখো কোণ এবিসি মানে বি কোণটা আর কোণ সিবিএফ মানে এই বি কোণটা, দুটো মিলিয়ে 2 সমকোণ।
তাহলে এবার দেখো এখানে কি করেছে, সুতরাং কোণ এসিবি যোগ বিএসি যোগ এবিসি যোগ এসিডি যোগ কোণ বিএই যোগ কোণ সিবিএফ সমান কত 6 সমকোণ। দেখো কোণ এসিবি মানে কি, কোণ এ সি কোণ কত আছে এখানে দেখো, কোণ এসিবি প্রথমে আছে, এ সি বি এই কোণটা, কোণ তারপরে যোগ কোণ বিএসি বিএসি মানে এ কোণটা, আর দেখো কোণ, দেখো তারপরে কোণ এবিসি এই কোণটা। তাহলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলো তো 180 ডিগ্রি আমরা জানি, তো এখানে সেটা কি করেছে, দেখো এই তিনটে মিলিয়ে আমাদের 180 ডিগ্রি হচ্ছে। আর দেখো কোণ এসিডি যোগ কোণ বিএই যোগ বিএই মানে এই কোণটা, আর এই কোণটা দেখো সিবিএফ সমান কত 6 সমকোণ। তাহলে এবার দেখো নেক্সট কি করেছে, ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান কত 2 সমকোণ। দেখো এইখানে এই হচ্ছে এই ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল কত 2 সমকোণ মানে 180 ডিগ্রি। 2 সমকোণ যেহেতু আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে এখানে এর মানটা আমরা 2 লিখে দিতে পারি। এখানে দেখো 2 লিখে দিচ্ছি, 2 সমকোণ যোগ এসিডি বিএই সিবিএফ, দেখো এসিডি বিএই সিবিএফ সমান তাহলে কত 6 সমকোণ। মানে হচ্ছে 2, এখানে দেখো এটা আমাদের কত, এটা হচ্ছে 2 সমকোণ, এইটা আর আমাদের হচ্ছে কোণ এসিডি তাহলে দেখো এটা হচ্ছে এটা 2 সমকোণ, আর এখানে কোণ এসিডি কোণ বিএই কোণ সিবিএফ, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 6 সমকোণ। যেহেতু এইগুলো মিলিয়ে 4 সমকোণ, আর এটা মিলিয়ে আমাদের 2 সমকোণ, তাই জন্য এখানে এটা আমাদের 6 সমকোণ। এখান থেকে কি আছে দেখো, বা কোণ এসিডি যোগ বিএই কোণ সিবিএফ সমান তাহলে কি হবে, এই 6 সমকোণ মাইনাস 2 সমকোণ। দেখো এই দুটো মিলিয়ে তো 6 সমকোণ, এটাই আমরা এই তিনটে মিলিয়ে তো 4 সমকোণ, এটাই আমরা প্রমাণ করব। আর এইটা তো আমরা জানি যে 2 সমকোণ, এই তিনটে মিলিয়ে 2 সমকোণ, তাহলে এখান থেকে এই 4 সমকোণ থেকে তাহলে টোটালটা আমাদের কত, এই 6 সমকোণ। তাহলে 6 সমকোণ থেকে 2 সমকোণ বাদ দিলে আমরা পেয়ে যাব কি, দেখো কোণ এসিডি যোগ বিএই যোগ সিবিএফ সমান কত 4 সমকোণ। তাহলে 4 সমকোণ পেয়ে গেলাম। নেক্সট দেখো কি করেছে, নেক্সট দেখো প্রয়োগ আছে, এখানে প্রয়োগটা কি আছে, দুটি সরলরেখা অংশ এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো যে কোণ এ ও ডি সমান কোণ বি ও সি। তাহলে চলো এটা আমাদের কত, পৃষ্ঠা নম্বর 96 প্রয়োগ 7। তাহলে আমরা এটা খুলে নিই। তাহলে কি আছে, দুটি সরলরেখা অংশ এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। তাহলে এখানে দেখো এটাই বলেছিল, তো এখানে এটা সর্বসম হবে, এখান থেকে সর্বসম বি ও সি। তাহলে এটা কিভাবে প্রমাণ হচ্ছে তাহলে দেখি। দেখো দুটি সরলরেখা অংশ এ বি এবং সিডি, দেখো এ বি আর হচ্ছে সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। দেখো ও বিন্দুতে দুজনকে সমদ্বিখণ্ডিত করছে। এবার প্রমাণ করতে হবে কি, এই দুটো সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমাদের এখানে কি প্রদত্ত আছে যে এ বি এবং সিডি দুটি সরলরেখা অংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও সমান বিও, মানে কি এ ও সমান বিও আর সিও সমান ডিও। এই বাহুগুলো কি পরস্পর সমান। এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো এইটাতে সর্বসম প্রমাণ করতে হবে, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। প্রমাণটা কিভাবে হবে, দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি এর মধ্যে দেখো এ ও সমান বিও, এই দুটো ত্রিভুজের মধ্যে কি এ ও সমান বিও। তাহলে কোণ এ ও ডি সমান, দেখো এ ও ডি সমান তাহলে বিওসি বিপ্রতীপ কোণ বিওসি। তাহলে এই দুটো বিপ্রতীপ কোণ, যেহেতু এই দুটো বিপ্রতীপ কোণ, তাহলে দেখো ডিও সমান সিও। তাহলে আবার দেখো
ডিও সমান সিও, এই দুটো বাহু সমান আর দুটো কোণও সমান। তাহলে দেখো, তাহলে এখানে কি হয়েছে অতএব তাহলে কি ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি, বাহু কোণ বাহু বা এস এস অনুযায়ী। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দেখো 10-এর দাগের একটা, তুমি একটি মডেল তৈরি করেছো, উপকরণগুলির জন্য খরচের নিম্নলিখিত বিবরণের সাহায্যে পাই চিত্র আঁকো। দেখো এখানে কি কি আছে, প্রথমে আছে উপকরণ, কি কি উপকরণ আছে, কাগজ, আর্ট পেপার, রং, আঠা, পিচবোর্ড। আর তার সাথে টাকা দেখো কত খরচ হয়েছে, খরচ একটা টাকা দেখো 10 টাকা খরচ হয়েছে কাগজের জন্য, আর্ট পেপারের জন্য 20 টাকা, রঙের জন্য 40 টাকা, আর আঠার জন্য 10 টাকা, আর পিচবোর্ডের জন্য 20 টাকা। তাহলে তো এটা কিভাবে পাই চিত্রটা আঁকবে, চলো দেখা যাক। দেখো প্রথমে আমাদের কি ছিল, উপকরণ, আর কাগজ ছিল, আর্ট পেপার ছিল, রং ছিল, আঠা ছিল, আর পিচবোর্ড ছিল। আর খরচ কত, 10, 20, 40, 10, 20। তাহলে দেখো প্রথমে আমাদের চিত্র করতে গেলে যেটা করতে হবে যে এই টোটাল খরচটাকে আমাদের যোগ করে নিতে হবে। দেখো এখানে যোগ করা হয়েছে, তাহলে মোট কত হয়েছে 100। এখানে যেহেতু মোট 100 হয়েছে, আর এইখানে দেখো খরচ, আর এখানে ভগ্নাংশ লিখতে হয়। এখানে ভগ্নাংশটাই কি করতে হয়, দেখো এখানে যে মোট এক অংশের খরচ হচ্ছে কত, কাগজের জন্য 10 টাকা। তাহলে এখানে টোটালের সাথে টোটালকে দিয়ে ওই 10কে ভাগ করতে হবে। দেখো 10/100, তাহলে এখান থেকে কাটাকাটি হয়ে কত হচ্ছে 1/10। তাহলে এখানে আবার কি করেছে, কেন্দ্রীয় কোণ বের করতে হবে। কেন্দ্রীয় কোণ কি করে বের করবে, কেন্দ্রীয় কোণ মানে কি, কেন্দ্রীয় কোণ মানে 360 ডিগ্রি ব্র্যাকেটে এটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 1/10 × 360, এখানে দেখো কাটাকাটি করতে আমাদের কত আসছে 36 ডিগ্রি। আবার এখানে দেখো আর্ট পেপারের জন্য কত হয়েছে 20 টাকা খরচ, তাহলে 20 এই মোট কত 100, 20/100। এখান থেকে এটা কাটাকাটি করতে দেখো কত হয়েছে 1/5। 1/5কে আবার আমাদের তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 360 দিয়ে। এখানে দেখো 360 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে করতে কত আসলো দেখো 72 ডিগ্রি, কাটাকাটি করে আসলো 72 ডিগ্রি। আবার নেক্সট হচ্ছে দেখো রঙের জন্য 40 টাকা, রংটাও একইভাবে দেখো 40/100 সমান কত আসছে 2/5। এখানে তাহলে 2/5কে 360 দিয়ে যদি কাটাকাটি করা হয় কত আসবে 144 ডিগ্রি। আবার নেক্সট দেখো আঠার জন্য 10 টাকা, তাহলে এখানে 10/100, এখান থেকে 0 কাটতে কত আসলো দেখো 1/10। 1/10কে আবার 360 দিয়ে যদি গুণ করা হয় কত আসছে দেখো 36 ডিগ্রি। আবার তারপরে কত আছে দেখো, তারপরে কি আছে পিচবোর্ডের জন্য কত খরচ হয় 20 টাকা, তাহলে এখানে 20/100 সমান 1/5, তাহলে 1/5 × 360 সমান 72 ডিগ্রি। তাহলে দেখো এইবার আমাদের এই ডিগ্রি গুলো বেরিয়ে গেল। তাহলে এইবার আমাদেরকে পাই চিত্রটা কিভাবে আঁকতে হবে, দেখো প্রথমে আমাদেরকে একটা কি করতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নিতে হবে। প্রথমে আমাদেরকে এই বৃত্তটা এঁকে নিতে হবে। বৃত্তটা আঁকার পর কি করতে হবে, স্কেলের সাহায্যে এই বৃত্তের ব্যাসার্ধটা আঁকতে হবে। প্রথম কাজ আমাদের বৃত্ত আঁকা, আর দ্বিতীয় কাজ হচ্ছে এই ব্যাসার্ধটা আঁকা। দেখো এই ব্যাসার্ধটা এখান থেকে এখান পর্যন্ত প্রথমে ব্যাসার্ধটা আঁকা হবে। তারপরে দেখো কি করা হয়েছে, তোমাদেরকে চাঁদা নিতে হবে। চাঁদা নিয়ে এই প্রথম যে কোণটা কত ডিগ্রি বেরিয়েছে 36 ডিগ্রি, তাহলে চাঁদার সাহায্যে আমাদেরকে এই চাঁদার হচ্ছে সরল রেখাটা এখানে বসিয়ে, চাঁদার পয়েন্ট এখানে বসিয়ে, এই পয়েন্টে বসিয়ে আমাদের প্রথমে 36 ডিগ্রিটা এইখানে অঙ্কন করতে হবে, 36 ডিগ্রি কোণটা। তারপরে যে 36 ডিগ্রিটা আমরা এখানে অ্যাড করে দেব, 36 ডিগ্রি কোণটা দেওয়ার পরে চাঁদা আবার নেক্সট বসাতে হবে এই দাগের সাথে, এই 36 ডিগ্রি দাগের সাথে বসিয়ে চাঁদা। তারপরে আমাদের নেক্সট কত কাটতে হবে 72 ডিগ্রি। দেখো এখানে 72 ডিগ্রিটা কাটবো। আবার 72 ডিগ্রিটা কাটা হয়ে গেলে চাঁদাটা এখানে বসাতে হবে, বসিয়ে আবার দেখো আমাদেরকে 144 ডিগ্রি কাটতে হবে। আবার 144 ডিগ্রি কাটা হয়ে গেলে আমাদেরকে আবার চাঁদাটা এখানে বসাতে হবে, বসিয়ে 36 ডিগ্রি কাটতে হবে। আবার নেক্সট এখানে বসিয়ে 72 ডিগ্রি, এরকম করে পুরোটাই 360 ডিগ্রি হয়ে যাবে। হয়ে গিয়ে আমাদের যেহেতু দেখো 36 ডিগ্রি কিসের জন্য বেরিয়েছিল, দেখো কাগজের জন্য 36 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্রথমে লিখে দেবো কাগজ, তারপরে কি বেরিয়েছিল আর্ট পেপার, তারপরে কি ছিল রং, তারপরে কি ছিল আমাদের দেখো আঠা, আর তারপরে কি ছিল পিচবোর্ড। তাহলে এইভাবে আমাদের পাই চিত্রটা আঁকতে হবে। তাহলে নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দেখো নিম্নলিখিত তথ্যগুলির সাহায্যে ছক কাগজে একটি লেখচিত্র অঙ্কন করো।
তাহলে প্রথমে কি আছে সময়, ব্র্যাকেটে ঘন্টা, দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তারপরে অতিক্রান্ত দূরত্ব 25 50 75 100। তাহলে এগুলো 25 কিমি 50 কিমি 75 কিমি 100 কিমি। তাহলে এইখানে দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এগুলোকে যদি আমরা গ্রাফ কাগজে আঁকতে যাই তাহলে কি হবে, দেখো এগুলো অনেক কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমরা এগুলোকে একটু বেশি করে ধরে নেব। আবার যেহেতু দেখো অতিক্রান্ত দূরত্ব দেখো 25 কিমি 50 কিমি 75 কিমি 100 কিমি, এগুলো যদি আমরা গ্রাফ কাগজে আঁকতে যাই তাহলে এগুলো অনেক বেশি বেশি হয়ে যাবে। তাহলে এর জন্য এগুলোকে আমাদেরকে কম করে ধরে নিতে হবে। তাহলে এর জন্য এটাকে কিভাবে ধরতে হবে চলো দেখি। দেখো এইভাবে লিখতে হবে, ধরি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 1 ঘন্টা। তাহলে 5টি বাহু মানে 5টি ছোট ঘরকে আমরা 1 ঘন্টা ধরে নেব। তাহলে আমাদের 1 ঘন্টা সমান 5টি ঘর হয়ে যাবে ছোট ছোট, তাহলে আমাদের একটু অনেকটাই বেড়ে যাবে। আবার দেখো নেক্সট ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর গেল। আবার ওয়াই অক্ষ বরাবর আমাদের কি করতে হবে, দেখো যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান আমরা 5 কিমি ধরে নেব। এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর। এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে পয়েন্টগুলো আমাদের কি কি হবে, 1,25 2,50 3,75 আর 4,100। আমাদেরকে যেহেতু এইভাবেই দেওয়া আছে, দেখো 1,25 2,50 3,75 4,100। তাহলে এইগুলোকে আমরা গ্রাফ কাগজে কি করে আঁকবো, দেখো গ্রাফ কাগজে আমাদের এইটা ওয়াই অক্ষ আর এইটা আমাদের এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা কেটে নেব, নিয়ে তারপরে আমরা কি করব, দেখো প্রথমে আমাদের তাহলে যেহেতু একটি 5টি বাহু সমান আমাদের কত ছিল 1 ঘন্টা, তাহলে এখানে প্রথমে আমাদের প্রথম পয়েন্ট কি 1,25। তাহলে 5টি বাহু যেহেতু 1 ঘন্টা, তাহলে আমরা এখানে ধরে নেব কি যে 5 প্রথমে আমাদের কি 1,25 আছে, তাহলে এখান পর্যন্ত আমাদের হয়ে গেল 1, আর ওপরে হচ্ছে যেহেতু 25 আর হচ্ছে একটি বাহু মানে 5 কিমি, তাহলে একটি বাহু মানে 5 কিমি মানে 5টি বাহু মানে 25 কিমি। তাহলে 1,25টা আমাদের কোথায় হবে, দেখো এইখানে হবে। তাহলে এইখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। আবার নেক্সট পয়েন্ট কত আছে, দেখো 2,50, 2 মানে আমাদের 10 ঘর, 5 দুগুণে 10, আর 50 ঘর মানে আমাদের কত 5 10 50 মানে 10 ঘর, 10টি ছোট বাহু। তাহলে এখানে পয়েন্টটা হবে, তাহলে এখানে গোল করে দেবো। নেক্সট আবার একইভাবে 3,75 আমাদের এইখানে হবে, এইখানে গোল দাগ দিয়ে দেবো। আবার 4,100 এইখানে হবে, এইখানে গোল দাগ দিয়ে দেবো। তাহলে দিয়ে আমাদেরকে এই কি করতে হবে, এই পয়েন্টগুলোকে জুড়ে দিতে হবে। দিয়ে দেখো এটা একটা সরল রেখা আসছে। তাহলে এটা যেহেতু সরল রেখা আসছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো কি লিখতে হবে এখানে, যে বিন্দু 4টি একই সরল রেখায় অবস্থান করছে, সুতরাং কি লেখচিত্রটি রৈখিক। তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে দেখা যাক। নেক্সট বলেছে যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 4 সেমি এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমাদের 5 সেমি আর 4 সেমি বলেছে, তাহলে আমরা 5 সেমি আর 4 সেমি দৈর্ঘ্যের দুটি দাগ কেটে নেবো প্রথমে। চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, 5 সেমি দৈর্ঘ্যের দাগ আর হচ্ছে 4 সেমি দৈর্ঘ্যের দাগ দুটো কেটে নিতে হবে। তাহলে আমরা চলো প্রথমে 5 সেমি দৈর্ঘ্যের দাগ কেটে নিই। এটা আমাদের হলো 5 সেমি। এরপর আমাদেরকে 4 সেমি দৈর্ঘ্যের দাগটা কেটে নিতে হবে। চলো 4 সেমি দৈর্ঘ্যের দাগটা কেটে নিই। আর এটা আমাদের 4 সেমি হয়ে গেল। এবার আমাদের কি বলেছে দেখো, বলেছে যে 5 সেমি ও 4 সেমি এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে ওই ত্রিভুজটা আঁকতে হবে, আর যার হচ্ছে 5 সেমি একটা বাহুর দৈর্ঘ্য, 4 সেমি আর একটি বাহুর দৈর্ঘ্য, আর দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে ভূমিটাকে 5 নিয়ে নেবো। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, দেখো প্রথমে আমাদেরকে একটা এখানে দাগ কেটে নিতে হবে।
এখানে দাগ কেটে নিলাম। দাগ কেটে নিয়ে আমাদেরকে এবার কি করতে হবে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই মাপটা নিয়ে নেব, 5 সেমি মাপটা নিয়ে নেব। দেখো 5 সেমি মাপটা নিয়ে এই ঠিক এই দাগের এইখানে এই পয়েন্টে বসিয়ে প্রথমে 5 সেমি দাগটা কেটে নেব। দেখো এখান পর্যন্ত আমাদের হয়ে গেল 5 সেমি। এইবার কি করব, আমাদের যেহেতু বলেছে যে 5 সেমি আর 4 সেমির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, তাহলে আমরা এই পয়েন্টটা থেকে প্রথমে 60 ডিগ্রি একটা কোণ কেটে নেব। তাহলে কোণ এঁকে নেব। দেখো 60 ডিগ্রি করতে গেলে কি করতে হবে, জাস্ট একটু পেন্সিল কম্পাসটাকে ছোট করে এইখানে এই পেন্সিল কম্পাসের কাঁটাটা একটা পয়েন্টে বসিয়ে একটা এরকম ভাবে একটা বৃত্তচাপ কাটতে হবে। আর ঠিক এই জায়গাটা বসিয়ে এখানটা একটা বৃত্তচাপ কাটতে হবে, দিয়ে এই পয়েন্টটাকে আমাদেরকে জুড়ে দিতে হবে। জুড়ে দিলে আমাদের 60 ডিগ্রি তৈরি হয়ে যাবে, 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এইটা হলো কত, 5 সেমি। তাহলে 5 সেমি আর 4 সেমির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি বলেছে, তাহলে এইটা আমাদের 4 সেমি নিতে হবে। তাহলে চলো আমরা 4 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে নিই। দেখো 4 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে নিয়েছি। তাহলে এইখানে বসিয়ে এটা আমাদের 4 সেমি কেটে দেবো। এটা আমাদের 4 সেমি হয়ে গেল। তাহলে আমরা কি করব, এটা আমাদের তাহলে কত হলো, 4 সেমি। আর আমরা দেখো এটাকে খালি এইটা জুড়ে দেবো, দুটো পয়েন্ট জুড়ে দিলেই আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের হয়ে গেল যে 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের দেখো দুটো হচ্ছে একটি ত্রিভুজ হয়েছে। আর যার অন্তর্ভুক্ত কোণ কত দেখো, 60 ডিগ্রি। তাহলে আমাদের এটা হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, যে দেখো 10 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করতে বলেছে। তাহলে এটাকে কি হয়, 5 ভাগে ভাগ করবে। দেখো চলো এটা করা যাক। এটা আমাদের কথা ছিল 11 দাগের 1, আর এটা আমাদের হচ্ছে 11 দাগের 2। তাহলে 2-এরটা আমরা কিভাবে করবো, প্রথমে আমরা কি করব দেখো, স্কেলের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা কেটে নেব। তাহলে দেখো একটা সরলরেখা কেটে নিলাম। এর নাম দিয়ে দিলাম দেখো পি আর কিউ। আর এটা আমাদের কত, 10 সেমি। তাহলে এটাকে আমাদের কি বলেছে, 5টি ভাগে ভাগ করতে বলেছে। তাহলে এর জন্য আমরা কি করব দেখো, প্রথমে আমরা একটা সরল রেখা কেটে নেব। প্রথমে স্কেলের সাহায্যে দেখো একটা সরল রেখা কেটে নিলাম। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই 10 সেমির মাপটা আমরা নিয়ে নেব। দেখো 10 সেমি মাপটা নিয়ে নিলাম। আর এখানে বসিয়ে এই 10 সেমিটা এখানে কেটে দিলাম। আমাদের 10 সেমি হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে দেখো, এইখানে স্কেল বসিয়ে যে কোনো মাপের একটা কোণ কেটে নিতে হবে। সেটা অবশ্যই 90 ডিগ্রি কোণের চেয়ে কম হতে হবে। দেখো সমকোণের চেয়ে কম। দেখো এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এটা আমাদের সমকোণের চেয়ে কম একটা যে কোনো কোণ নিয়ে নিলাম। এটাকে আমরা একটু বেশি করে রেখে দেবো। দেখো নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, আমাদেরকে পেন্সিল কম্পাসটা এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিতে হবে। তাহলে এখানে আমরা একটা বৃত্তচাপ কেটে নিলাম। এইবারে আমাদের এই হচ্ছে বৃত্তচাপের মাপের এইদিকেও একটা আমাদেরকে বৃত্তচাপ কেটে নিতে হবে। আর এই কোণটার মাপটা আমরা নিয়ে নেব দ্বিতীয়বারে। দেখো আমাদের কি করতে হবে, এই কোণটার মাপটা নিয়ে আমরা এইখানে বসিয়ে কাঁটাটা
এখানে আমরা একটা দেখো দাগ কেটে দিলেই দেখো আমরা এই কোণটার মাপে সমান আর একটি কোণ পেয়ে গেছি। এইবার আমাদের কি করতে হবে দেখো, পেন্সিল কম্পাস নিয়ে এইখানে আমরা একটা যে কোনো মাপ নিয়ে নেব। নিয়ে যেহেতু আমাদের 5 ভাগ করতে বলেছে, তাহলে আমরা 4টে ঘর কাটবো। দেখো প্রথমে দেখো 4টে দাগ কাটবো। দেখো একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, আর এই 4টে দাগ। আবার এই মাপটা ঠিক রেখে আমাদেরকে এদিকেও একই মাপ নিতে হবে। দেখো তাহলে আমরা 4টে দাগ কাটবো। একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, আর এই 4টে দাগ কেটে এবার কি করব, আমরা এই পয়েন্টগুলোকে খালি জাস্ট স্কেলের সাহায্যে জুড়ে দেবো। দিলে পরেই আমাদের সরলরেখাটি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, চলো এইগুলো তাহলে জুড়ে দেওয়া যাক। তাহলে দেখো আমাদের রেখাটি 5 ভাগ হয়ে গেছে। দেখো 1 2 3 4 5, তাহলে 10 সেমি দৈর্ঘ্যের রেখাটি 5 ভাগ হয়ে গেল। তাহলে আমরা এর নাম কি দিয়েছিলাম দেখো, পি কিউ। আর এই পয়েন্টগুলো আমরা যে কোনো নাম দিয়ে দেবো, এ বি সি ডি ই এফ জি এইচ। আবার এই পয়েন্টগুলো নাম দিয়ে দেবো আই জে কে এল। দেখো তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল। আর প্রতিটা ভাগ দেখো কত হয়েছে। প্রতিটি ভাগের মাপ আমাদেরকে যেহেতু বের করতে বলে না, বের করার লেখার দরকার নেই, খালি মাপটা জেনে নিই। দেখো প্রতিটা ভাগ হচ্ছে 2 সেমি। তাহলে 5 ভাগ করলে 10 সেন্টিমিটারের রেখা, তাহলে 2 সেমি হবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা হয়ে গেল।